আসসালামু আলাইকুম এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খাদিজা আক্তার তন্নি আপু। আজকে তোমরা আমাকে নতুন দেখছো, কারণ হচ্ছে এটাই তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদেরকে ভূগোল প্রথম পত্রের সাজেশনের পাশাপাশি কিভাবে তোমরা এক্সামে খাতায় ভালো করে রিপ্রেজেন্ট করে একটা ভালো মার্কস ক্যারি করতে পারো সেই টেকনিক্সটা শিখিয়ে দিব। তাই সবাই দ্রুত জয়েন করে ফেলো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে সবাই একসাথে আমরা ক্লাসটি করতে পারি। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই দ্রুত জয়েন হয়ে যাও। সবাই সবাই বন্ধুদেরকে একটু লিঙ্কগুলো শেয়ার করে দাও, একসাথে সবাই বসে ক্লাসটা করব আমরা। অনেকেই তোমরা জয়েন করতেছো, সবাই জয়েন করে ফেলো। তোমরা তাড়াতাড়ি জয়েন করলে আমরা ক্লাসটি তাড়াতাড়ি শুরু করতে পারবো। আর তোমাদের তো কালকে এক্সাম। অনেকেই হচ্ছে সালাম দিছো। সাবরিনা তিশা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম আব্দুর রহমান, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জাহান, এম এস রিয়ন বলছে আপু পুরো বই পড়াবেন? আচ্ছা দেখো, পুরো বইটা বলতে জাস্ট আমি সাজেশনগুলো দিয়ে যাব, কোথায় কোথায় ইম্পর্টেন্ট গুলো এগুলো দেখাবো। আর তোমরা হচ্ছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো কিভাবে হচ্ছে লিখবা পরীক্ষার খাতায়, ধরো হচ্ছে খুব কম সময়ের মধ্যে বা ঠিক সময়ের মধ্যে কিভাবে লিখে রিপ্রেজেন্ট করে ছাড়ের মন হচ্ছে জয় করে একটা ভালো মার্কস মানে A+ পেতে পারো, এটা আর কি দেখাবো। তো তোমাদের সিলেবাসে যেগুলো অধ্যায় আছে, মোট 7টা অধ্যায়, আমি সবগুলো হচ্ছে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। মোহাম্মদ হাবিবুল বলেছো আপু এমসিকিউ নিয়ে প্রবলেম, এমসিকিউ পড়ান। হ্যাঁ, আমি এমসিকিউটা একটু দেখাইয়ে দেবো, বাট হচ্ছে দেখো, এমসিকিউ হচ্ছে কি বইয়ের যে কোনো জায়গা থেকে এসে থাকে। নর্মালি হচ্ছে এখান থেকে সাজেশনটা দেয়া একটা রিস্ক হয়ে যায়। ধরো আমি তোমাকে 5টা বা 10টা বা 50টা দাগিয়ে দিলাম, তখন দেখা যাবে কি তুমি হচ্ছে সেই 50টা পড়ে গেলে, কিন্তু ওই এক্সাম হলে প্রশ্ন তো আর আমি করতেছি না, প্রশ্ন হচ্ছে যারা অথরিটি করতেছে, তখন তাদের ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে করতেছে। এখন হচ্ছে যদি ওই 50টা তুমি পড়ে যাও, তখন তোমার জন্য রিস্ক হয়ে যাবে। তো হচ্ছে এমসিকিউ এর জন্য এক্সাক্ট সাজেশনটা আসলে দেয়া কঠিন হয়ে যায়। বাট তোমাদের জন্য সাজেশনটা যে দিব, সেটা হচ্ছে তোমরা বিগত সালের 5 থেকে 7 বা 5 বছর, বিগত 5 বছরের প্রিভিয়াস সকল বোর্ডের মানে হচ্ছে এমসিকিউ গুলো সলভ করো, তাহলে ইনশাল্লাহ মানে হচ্ছে মোটামুটি ভালো কমন পড়বে। কারণ দেখা যায় এই এতটুকু বইতে, এতটুকু বলতে ধরো হচ্ছে যতটুকু বই আছে সেই বইয়ে নর্মাল হচ্ছে তোমাদের হচ্ছে এখন তো শর্ট সিলেবাস, সেখানে 7টা অধ্যায়। তো সেই 7টা অধ্যায়ে দেখা যাচ্ছে মোটামুটি সবগুলো বোর্ডেই বিভিন্ন জায়গা থেকে বইয়ের বিভিন্ন পাতা থেকে এমসিকিউ গুলো আসছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ওইগুলা কিন্তু বিভিন্ন বোর্ডে রিপিট এসে থাকে। তো তোমরা হচ্ছে তোমাদের জন্য সাজেশন থাকবে এমসিকিউর জন্য, তোমরা অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো সলভ করবা, সেটা এমসিকিউ প্লাস সিকিউ এর জন্য। একটু দ্রুত জয়েন করে ফেলো, ক্লাসটা শুরু করে দিব। জান্নাতুল ফেরদৌস বলেছো আপু 4টায় ক্লাস শুরু হওয়ার কথা ছিল। হ্যাঁ, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, এর জন্য হচ্ছে একটু লেট হয়ে গেছে। তোমরা একটু তাড়াতাড়ি বন্ধুদেরকে শেয়ার করে দাও, তোমাদের হচ্ছে কলেজের বা হচ্ছে স্কুলের হচ্ছে যেসব ফ্রেন্ড আছে তাদেরকে হচ্ছে মেনশন দিয়ে দাও তাড়াতাড়ি দ্রুত। আরশেদ আকান্ত জিজ্ঞেস করছে আপু ক্লাস কি শুধু আজকেই হবে নাকি আরো ক্লাস হবে ভূগোল ফার্স্ট পেপারে? দেখো, তোমাদের কালকে এক্সাম ভূগোল ফার্স্ট পেপার, এখন আমি আজকে ক্লাসটা নিচ্ছি, তো এর ছাড়া আর কখন নেওয়া যায়? এছাড়া তো আর নেওয়া যাবে না, আজকে আমি ভূগোল ফার্স্ট পেপারটা শেষ করব। আর ভূগোল সেকেন্ড পেপার হচ্ছে
তোমরা এক্সামের আগে পেয়ে যাবা। আরুষি বলেছে আপু সিকিউ এর জন্য কোন কোন টপিক পড়বো প্লিজ বলেন। হ্যাঁ এখনই বলবো, একটু তাড়াতাড়ি সবাই জয়েন করে ফেলো। আশিক বলেছো আজকে কি সব অধ্যায় শেষ করবেন? হ্যাঁ আজকে শেষ করব। মানে সাজেশনটা এবং হচ্ছে কিভাবে লিখবা সুন্দর করে খাতায়, আজকে আমি সব দেখাই দিব। একটু দ্রুত শেয়ার করে দাও। তোমরা যদি তাড়াতাড়ি শেয়ার করে দাও সবাই একসাথে জয়েন হলে আমি ক্লাসটা শুরু করতে পারবো। ওকে সবাই শেয়ার করে দিও, আমরা ক্লাসটা শুরু করে দিলাম। দেখো, সর্বপ্রথম আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আমরা যে বিষয়টা পড়তেছি বা হচ্ছে সেটা হোক ভূগোল বা ইতিহাস, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম এর মান বন্টনটা জানতে হবে। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বা হচ্ছে অ্যাজ এ কি বলবো, পরীক্ষার্থী হিসেবে তোমাকে এই মান বন্টন জানতেই হবে। কারণ হচ্ছে মান বন্টন না জানলে তুমি দেখা যাচ্ছে হচ্ছে গদ বাঁধাভাবে পড়ে যাচ্ছ, আসলে মার্কস কত, এক্সামের টাইম কত, এগুলো কিছুই জানতেছো না। তো সবার প্রথমে আমাকে আগে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যেখানে আমি খুব সুন্দর করে টাইমটা জানবো, দেন হচ্ছে কত মার্কস, কতগুলো প্রশ্ন লিখতে হবে, এগুলো আগে জেনে নিব। দেখো, সবার প্রথমে যেটা আছে মান বন্টন এবং হচ্ছে 5 নম্বর। দেখো, আমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন হচ্ছে 50 নাম্বার, সৃজনশীল হচ্ছে 50 নম্বর, আমার আর হচ্ছে 5 নম্বর হচ্ছে 17। দেখো এখানে কি বলা হয়েছে, সৃজনশীল 8টি প্রশ্ন থেকে 5টির উত্তর দিতে হবে। তার মানে তোমার এক্সামে তোমার 8টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমার ইচ্ছা মতো তোমাকে 5টি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। এখন সেটা হতে পারে যে কোনো 5টা, আর বাকি বিকল্প 3টা তোমার জন্য এক্সট্রা থাকতেছে। দেখো, তো হচ্ছে সেই 8টা থেকে তোমাকে 5টা লিখতে হবে এবং সে টোটাল মার্কস হচ্ছে 50। আর এখানে যদি 5 মার্ক ধরি, অবশ্যই 5 মার্ক আমাদের হিসাব করতে হবে, কারণ A+ তো আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে, কিন্তু পাস তো আগে করতে হবে তাই না। দেখো, দেন হচ্ছে পাস হচ্ছে 17 নম্বরে। ওকে, এবার যদি দেখি নৈর্ব্যক্তিক 25 নম্বর, এটা সবাই আমরা জানি, আর এই 25টাই আমাকে দাগাতে হবে। আর এখানে 5 মার্ক হচ্ছে কত, 8 নম্বর। দেখো ব্যবহারিক হচ্ছে 25 নম্বর, 5 8। আমরা এক্সামে নর্মালি হচ্ছে এই সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক এই দুইটা টোটাল 50 এবং 25, টোটাল 75-এ এক্সামটা দিয়ে থাকবো। দেখো, এখন আমি একটা যে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আর তোমাদের আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা হচ্ছে এখন ক্লাস করা অবস্থায় তোমরা হচ্ছে একটা খাতা আর হচ্ছে তোমাদের ভূগোল বইটা, যদি পারো সিলেবাসটা সাথে নিতে তাহলে অনেক ভালো হয়। একটা খাতা, কলম, ভূগোল বই আর সিলেবাসটা নিয়ে তাড়াতাড়ি দ্রুত টেবিলে বসে পড়ো। দেখো, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কথা। দেখো, বিগত কয়েক বছরে সবগুলো বোর্ডের সৃজনশীল এবং বহুনির্বাচনী তোমাকে অবশ্যই সমাধান করতে হবে। এটা হচ্ছে আমি আগেই বলেছি, লাইভ শুরু করার সময় বলে দিয়েছি যে হচ্ছে সবার প্রথমে আমাকে দেখতে হবে বোর্ড প্রশ্নগুলো আসলে কি আসছে। কারণ হচ্ছে বইয়ের যে অধ্যায়গুলো সেই অধ্যায়গুলো থেকে মানে হচ্ছে বোর্ড যে মানে হচ্ছে আমাদের যে 8টা বোর্ড আছে সেই 8টা বোর্ডে হচ্ছে নর্মালি কোশ্চেনগুলো আসতে থাকে এবং রিপিট কোশ্চেন আসে প্রচুর। দেখা যাচ্ছে কুমিল্লা বোর্ডে একটা প্রশ্ন আসছে, সেটা মানে ঢাকা বোর্ডে এবার দিয়ে দিয়েছে, বা আগের বছর হচ্ছে চট্টগ্রামে ছিল সেটা হচ্ছে এখন খুলনা বোর্ডে দিয়ে দিয়েছে। অর্থাৎ রিপিট প্রশ্ন আসে। আর হচ্ছে মেইন যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেখান থেকে আসলে একই জিনিসগুলো বারবার এসে থাকে। তো তোমরা অবশ্যই বোর্ড প্রশ্ন মাস্টলি হচ্ছে একদম মানে সলভ করবা। আমার কথা বুঝতে বা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে শুনতে একটু কমেন্ট করে জানাও তো দেখি।
নাজমুসা কি বলেছো, খাতা কলম হাইলাইটার পেন টেস্ট পেপার বোর্ড বই সব খুলে বসছে আপু। থ্যাংক ইউ। আর একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আচ্ছা দেখো, দেখো এবার হচ্ছে আমি টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। আমাদের অধিকাংশ শিক্ষার্থী দেখা যায় কি অনেক ভালো করে সারা বছর হচ্ছে প্রিপারেশন নিয়ে যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে সে এক্সামের টাইমটা ম্যানেজ করতে পারে না। দেখা যাচ্ছে যে একটা প্রশ্ন অনেক বড় লিখেছে, সেটা 1 ঘন্টা ধরে লিখেছে, এবং লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে জাস্ট 5 থেকে 6 মিনিটের মধ্যে কোনো মতে হাতের লেখা কোনো মতে অবস্থায় জাস্ট শেষ করে দিচ্ছে। দেখো, A+ পাওয়ার একটা অন্যতম মানে হচ্ছে উপায় হচ্ছে আমাকে প্রথম থেকে একদম লাস্ট প্রশ্ন, অর্থাৎ 5টা বলি বা 7টা বলি বা 6টা বলি, অর্থাৎ প্রথম থেকে লাস্ট প্রশ্ন একদম সমানভাবে শেষ করতে হবে। অর্থাৎ প্রথমটা আমি যতটুকু লিখেছিলাম, যে লেভেলে লিখেছিলাম, ঠিক সেইভাবেই হচ্ছে আমাকে শেষেরটাও সেইভাবে হচ্ছে সেই লেভেলে লিখতে হবে। প্রথমটা একদম 10 পৃষ্ঠা লিখেছি আর শেষেরটা হচ্ছে 2 পৃষ্ঠা লিখেছি, তাহলে কিন্তু A+ পাওয়া যায় না। A+ পেতে হলে তোমাকে মানে হচ্ছে প্রথম এবং শেষ সব সমান রাখতে হবে। তো এই জন্য তোমাকে অবশ্যই টাইমটাকে ম্যানেজ করতে হবে। দেখো, তো হচ্ছে টাইম যদি দেখি, তোমাদের হচ্ছে টোটাল 2 ঘন্টা 35 মিনিট। টোটাল হচ্ছে 2 ঘন্টা 35 মিনিটের টোটাল হয় 155 মিনিট। দেখো, তোমার হচ্ছে প্রশ্ন লিখতে হবে 5টা। 5টা যদি লেখো, 5টা সৃজনশীলে ধরলাম হচ্ছে এক একটা সৃজনশীল 29 করে, 29 মিনিট কিন্তু। দেখো, এখানে হচ্ছে নর্মালি 30 মিনিট করে ধরা যায়, বাট হচ্ছে আমাদের শুধু এক্সামে লেখা বাদেও আমাদের কিন্তু অনেকগুলো কাজ থাকে। যেমন হচ্ছে যখন আমরা প্রশ্নগুলো পাই, তখন প্রশ্ন পেয়েই কিন্তু আমরা সাথে সাথে লেখা শুরু করি না। কারণ হচ্ছে ওই প্রশ্নটা ওভারঅল আমরা দেখি, দেখা বলতে গেলে ওইটা হচ্ছে আমাদের একটা মানে হচ্ছে প্রথম একটা ফোকাস। কারণ ওই মানে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে কোন কোন কোশ্চেনটা আমরা ভালো পারি, কোনটা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো। তো ওখানে ধরা যায় হচ্ছে মানে 3 থেকে 4 মিনিট কিন্তু অলরেডি চলে যায় ওই প্রশ্নগুলো দেখতে। দেখো, তাছাড়া কিন্তু আমার হচ্ছে আমরা যখন লুজশিট বা অ্যাডিশনাল পেপারগুলো নেই, তখন হচ্ছে আমাকে দাঁড়াতে হয় বা হচ্ছে গিয়ে নিয়ে আসতে হয় অনেক সময়, টিচার যদি হচ্ছে দূরে থাকে। তো এই সময়গুলো আমার কিছু টাইম চলে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু আমাকে কাউন্ট করতে হবে। দেখো, তো এর জন্য হচ্ছে আমি 30 মিনিট ধরিনি, এখানে হচ্ছে 29 মিনিট ধরলাম। যদি 30 মিনিট ধরো তাহলে হচ্ছে দেখা যাচ্ছে তোমার হচ্ছে অনেক প্রেসারে থাকতে হচ্ছে। ওই যে একটা প্রশ্ন অনেক ভালো লিখছো, পরের প্রশ্নটা কম লিখতে হচ্ছে। প্রেসারে থাকলে এক্সামে হচ্ছে কি আর সব সম্পূর্ণভাবে শেষ করতে পারবা না। তো দেখো, এখানে 29 মিনিট করে যদি একটা সৃজনশীল ধরি, অর্থাৎ একটা সৃজনশীলের ক, খ, গ, ঘ, এই 4টা আমি 29 মিনিটে শেষ করে দিব। তাহলে আমার 5টা হয়, দেখো মানে হচ্ছে 145 মিনিট। টোটাল আমার টাইম কত ছিল? 155। সেখান থেকে আমি 5টা সৃজনশীল যদি 29 মিনিট করে লিখি, তাহলে আমার হয় 145 মিনিট। বলো তো এখন কত হাতে থাকে, এখন কত মিনিট বাকি আছে? আচ্ছা, এখন হচ্ছে আমার কাছে 10 মিনিট বাকি আছে। তা এই 10 মিনিট আমি কি করব? এই 10 মিনিট কি আমি ওখানে কি ঘুমাবো না খাওয়া দাওয়া করবো? দেখো, এই 10 মিনিট চলে যাবে, তুমি টেরও পাবা না যে এই 10 মিনিট আসলে তুমি এক্সট্রা পাচ্ছ। কিভাবে চলে যাবে? দেখো, তুমি যখন প্রশ্নগুলো পড়তেছো, সর্বপ্রথম যে প্রশ্নটা পাচ্ছ, পেয়ে হচ্ছে দেখতেছো কোথায় কোথায় মানে হচ্ছে কোনগুলো লিখবা, সেখান থেকে তোমার অলরেডি 5 মিনিট চলে যাচ্ছে। ধরো হচ্ছে 3 থেকে 4 মিনিট চলে যাচ্ছে। এরপর হচ্ছে দেখো, অনেকে রিভিশন দেয়, নর্মালি একটু রিভিশন দেওয়া দরকার। কারণ দেখা যাচ্ছে কি অনেক সময় আমরা হচ্ছে মার্কিংও করতে ভুলে যাই, বা হচ্ছে অনেক বেশি হচ্ছে আমরা হচ্ছে এক্সামের টাইমে হচ্ছে প্যানিক অ্যাটাক হয়, অনেকেরই হয়ে থাকে। দেখো, সেখানে হয় কি যে হচ্ছে আমি লিখলাম অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার হচ্ছে মানে 2, কিন্তু আমি অ্যান্সার আসলে লিখতেছি 3 নম্বরের। তাহলে কি হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে 2 নম্বর খাতায় লিখলাম বাট অ্যান্সার লিখতেছি 3 নম্বরেরটা। তখন আমার কি এক্সামে ওইটা মার্কস তো আসলে একটা মাইনাস মানে কেটে যাবে বলতে গেলে। যদি স্যার ভালো হয় দয়া করে তখন হচ্ছে মার্কসটা দিয়ে থাকে। তো এই জন্য রিভিশন বলতে সেই টাইমটা হচ্ছে পড়া দেখা যায়, প্লাস হচ্ছে দেখা যায় যে আমি প্রশ্নগুলো যে লিখেছি সেগুলোর নাম্বারিংগুলো ঠিক আছে কিনা। তো এখানে কিন্তু টাইম চলে যাচ্ছে। এখন এই টাইমটা কোথায় থাকে? এই টাইমটা তো আমার সেই 155 মিনিটের মধ্যে থেকেই নিতে হচ্ছে। তো এর জন্য বলা হয়েছে 5 মিনিট। অর্থাৎ এখানে 5 মিনিট না লাগলো, ধরো হচ্ছে 2 থেকে 3 মিনিট লাগলো। এরপর হচ্ছে তুমি লুচিড নিতেছো, লুচিড মার্জিন করতেছো, তারপর হচ্ছে ধরো হচ্ছে অনেকে কালার পেন ইউজ করো, সেই কালার পেন নিচ্ছ, আবার কালার পেন রাখতেছো। তো এগুলো কিন্তু আমার টাইম চলে যাচ্ছে। তো এইগুলোর টাইম বাদে যদি আমি বলি, তাহলে তোমরা চেষ্টা করবা একটা সৃজনশীল হচ্ছে 29 মিনিটে শেষ করার।
এটা তোমাদের হয়তো কষ্ট হবে বা হচ্ছে আগে যদি প্র্যাকটিসিং না থাকে তখন দেখা যাবে তোমার হচ্ছে কষ্ট হচ্ছে। তোমাদের বলবো যে এক্সামের আগে যখন পড়াগুলো শেষ করতেছো বা পুরো বইটা একদম শেষ করার পরে তুমি হচ্ছে একটা খাতা নিবা, খাতা নিয়ে ধরো যে কোনো একটা বোর্ড ইচ্ছা মতো নিলা, 2 থেকে 3টা সৃজনশীল লিখবা। 2 থেকে 3টা সৃজনশীল দেখো একদম সম্পূর্ণ ক খ গ ঘ তোমার যে সৃজনশীলটা ভালো লাগে সেটা নিবা। নিয়ে তুমি দেখবা যে তুমি আসলে সুন্দরভাবে কত মিনিটের মধ্যে লিখতে পারতেছো। যদি 29 মিনিটে লিখতে পারো তাহলে তো অনেক ভালো তোমার জন্য। আর যদি না পারো তখন তুমি দেখবা তোমার ল্যাকিংস গুলা কোথায়, তুমি আসলে কোথায় টাইমটা নষ্ট করতেছো। তুমি কি চিন্তা ভাবনা করে লিখতে লিখতে টাইম নষ্ট করতেছো, নাকি তুমি প্রশ্নের মান অনেক বড় লিখতে গিয়ে তোমার টাইমটা মানে বেশি চলে যাচ্ছে। এটা তোমাকে আগে মানে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। দেন আইডেন্টিফাই করে তুমি নিজেই আবার সলভ করবা যে যদি দেখো তুমি প্রশ্নগুলো অনেক বড় লিখতেছো তাহলে প্রশ্নের মানটা একটু কমাই নিয়ে আসবা, জাস্ট মূল কথাগুলো লিখে দিবা। ওকে। আর হচ্ছে দেন হচ্ছে চেষ্টা করবা 29 মিনিটের মধ্যে শেষ করতে। যদি 30 মিনিট চলে যায় তখন কিন্তু দেখা যাচ্ছে একটা লাস্টের প্রশ্নটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আমি নর্মালি কি করতাম এক্সামের টাইমে, এভাবেই তোমাদের মতো মানে এই যে এখন টাইমটা ঠিক এইভাবেই টাইমটা ম্যানেজ করে তারপর এক্সাম হলে যেতাম। কারণ হচ্ছে দেখা যাচ্ছে কি আমাকে লোডশিট নিতে হচ্ছে, মার্জিন টানতে হচ্ছে, এগুলো তো আমাকে টাইমের মধ্যে মানে চলে যাচ্ছে, এগুলো বাদেই আমি মানে হচ্ছে টাইমটা ধরে নিতাম। ওকে। চেষ্টা করবা টাইমটা ম্যানেজ করার, কারণ A+ পাওয়ার অন্যতম একটা মূল মানে হচ্ছে বলি যদি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম প্রশ্নগুলো ফুল ভাবে একদম সমানভাবে শেষ করা, প্লাস একদম টাইমলি শেষ করা খুব সুন্দরভাবে। অনেকে বলে না হাতের লেখা খুব সুন্দর হতে হয় এক্সামে তাহলে মনে হয় ভালো মার্কস পাওয়া যায়। এটা আসলে মানে আমি অতটা বিশ্বাস করি না। কারণ কি আমার হাতের লেখাও অত বেশি ভালোও না অত বেশি খারাপও না, একদম মিডল ক্লাস বলা যেতে পারে। অর্থাৎ স্পষ্ট, বেশি একদম একদম টাইপরাইটিং এর মতো না, আবার একদম খারাপও না, তো মিডল ক্লাস। তো দেখা যাচ্ছে মিডল ক্লাস থাকার পরও আমি আলহামদুলিল্লাহ আমি আমার হচ্ছে মানে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্টটা পাচ্ছি। তার মানে এখান থেকে আমি বুঝেছি যে আসলে হাতের লেখাটা অত হচ্ছে ম্যাটার করে না। যদি তোমার হাতের লেখা ভালো হয় তাহলে তোমার জন্য তো অবশ্যই প্লাস পয়েন্ট। টিচারের মন হচ্ছে খুশি হয়ে যাবে, তোমাকে মার্কস দেওয়ার পসিবিলিটি বেশি থাকবে। দেন হচ্ছে কিন্তু তোমার যদি হাতের লেখা মনে করো যে ভালো না, কিন্তু স্পষ্ট করে লিখবা, জাস্ট স্পষ্ট করে লিখবা, যেটা লিখছো সেটা যেন স্পষ্ট বোঝায়, হাতের লেখা যেন স্পষ্ট বোঝায়, আর কিছুই না, জাস্ট এতটুকু লিখলেই হবে। ওকে। এবার দেখো আমাদের টোটাল অধ্যায় আছে, এবার শুরু করি আসলে মানে কোনটা কত ইম্পর্টেন্ট সেটা বলার। একটু তোমরা খাতা তো অবশ্যই নিয়েছো, যারা যারা নিয়েছো, আর যারা যারা নেও না তারা অবশ্যই খাতাটা নিয়ে নাও। কারণ হচ্ছে খাতা নিলে তুমি তোমার বইয়ের পাশে বা হচ্ছে ধরো সিলেবাসের পাশে তুমি স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো যে এখান থেকে কত স্টার এরকম দিলা, তাহলে তোমার জন্য পড়ার সময় ইজি হবে। দেখো তোমার প্রথম যে অধ্যায়টা 2 নাম্বার অধ্যায়, পৃথিবীর গঠন, এই অধ্যায়টা একটা ভূগোলের বেসিক অধ্যায়, খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায়। তোমাদের কাছে হয়তো কঠিন লাগতে পারে, বাট এটা অনেক ইন্টারেস্টিং একটা অধ্যায়। কারণ হচ্ছে এটার মাধ্যমে আসলে এই ভূগোল বা পৃথিবীর অভ্যন্তরীণ ভাগটা জানা যাচ্ছে। আচ্ছা দেখো, এখান থেকে প্রতি বছর হচ্ছে প্রশ্ন এসে থাকে নর্মালি। এখান থেকে যদি প্রশ্ন বলি কতটি প্রশ্ন আসবে, দেখো এখানে আসবে বলেছি, এমন না যে হচ্ছে একদম এখান থেকে একদম আসবে এরকম। এটা হচ্ছে একটা পসিবিলিটি বলা যেতে পারে, আমরা হচ্ছে একটা সম্ভাবনা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এখান থেকে আমার এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। অর্থাৎ এই অধ্যায়টা যদি একটু ভালোভাবে পড়ি অল্প লিখেই আমি এই অধ্যায়ে একদম ভালো 10-এর মধ্যে 8 পেতে পারি, ঠিক আছে। আচ্ছা এবার যদি মানে দ্বিতীয় দেখি 3 নাম্বার অধ্যায়, অধ্যায় নাম্বার হচ্ছে 3, ভূমিরূপ পরিবর্তন। দেখো এটা অনেক বড় একটা অধ্যায় বলা যেতে পারে। আচ্ছা এখান থেকে হচ্ছে নরমালি 2টা কোশ্চেন আসার পসিবিলিটি থাকে। দেখো 2টা কেন আসবে, আমাদের টোটাল আসলে কয়টা অধ্যায়, টোটাল আসলে 7টা অধ্যায়, কিন্তু আমার এক্সামে আসলে কয়টা কোশ্চেন আসবে বলো তো, 8টা আসবে। তো সেখানে 8টা যদি আসে তাহলে এই প্রতি অধ্যায় থেকে একটা আসার একদম আসবে ইনশাল্লাহ। আর বাকি যে কোনো একটা থেকে 2টা আসার পসিবিলিটি আছে, তাই না? না তো 8টা তো হবে না। 8টা হতে হলে তোমাকে 7টা প্রথমে কভার করবে, দেন 7টা থেকে একটা এক্সট্রা চলে আসে, সেটা যে কোনো অধ্যায় থেকে আসতে পারে, ঠিক আছে। তো হচ্ছে এটা তো এক্স্যাক্টলি বলা যাচ্ছে না যে এই অধ্যায় থেকে আসবে, বাট তারপর আমরা একটা পসিবিলিটি নিয়ে আসছি। ধরো হচ্ছে যে অধ্যায় একটু বেশি মান বা যে বেশি ইনফরমেটিভ সেখান থেকে নরমাল এসে থাকে। দেখো যদি বোর্ডের প্রশ্নগুলো দেখি তাহলেই বুঝতে পারবা। 3 নাম্বার এই যে ভূমিরূপ পরিবর্তন, এই অধ্যায়টা আসলে অনেক বড় বলা যায়, সেখান থেকে 2টা আসার পসিবিলিটি আছে। অর্থাৎ কেউ যদি এই অধ্যায়টা ভালো করে পড়ো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে দেখা যাচ্ছে তুমি এই অধ্যায় থেকে 2টা লিখতে পারতেছো।
দেখো, এবার 4 নম্বর অধ্যায় যাই, বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। অনেক ইজি একটা অধ্যায়, মানে বানাইয়াও লেখা যায় এরকম বলতে গেলে, অর্থাৎ তোমাকে মুখস্থ করতে হবে না কিছু। মুখস্থ বলতে নখদর্পণ নিতে হবে না, জাস্ট তুমি বানাইয়াও, এর আগে অনেক কিছু পড়ে আসছো, ক্লাস 5 থেকে আমরা বায়ু দূষণ এরকম পড়ে আসছি, লিখতে পারবা। তো এটা অবশ্যই সবাই পড়বা। আমি যদি বলবো এই যে বায়ু দূষণ, বায়ুমণ্ডল, কারণ তোমাদের অল্প টাইম, জাস্ট 1 থেকে 2 ঘন্টা লাগবে পড়তে। দেখো, এটার থেকে একটা কোশ্চেন আসতে পারে, এটা থেকে একটা কোশ্চেন তোমরা দাগিয়ে রাখো, কিন্তু দাগিয়ে রাখতেছো। দেখো, এরপর যদি বলা হয় 5 নম্বর অধ্যায়, জলবায়ু দেখো, উৎপাদন এবং হচ্ছে এখানে নিয়ামক, একটু ভুল আছে, এখানে হবে উপাদান, উৎপাদন হবে না, এখানে হবে উপাদান। ঠিক আছে, জলবায়ুর উপাদান হবে এবং নিয়ামক। যখন আমি টাইপ করেছি খুব তাড়াহুড়ো করে এই যে খণ্ডটা চলে আসছে। দেখো, এইটাও হচ্ছে এই 2 নাম্বার অধ্যায়ের মতো, মানে এই ভূমিরূপ অধ্যায়ের মতো। এই দুইটা মানে অনেক অনেক বড় অধ্যায়, এই দুটো হচ্ছে কি বড় অধ্যায়, অর্থাৎ এখান থেকেও দুইটা আসার পসিবিলিটি আছে। ঠিক আছে, তাহলে এখন তোমার প্রশ্ন আসতে পারে যে আপনি তো উপরে 2টা বলেছেন, এখানেও 2টা বলেছেন, তাহলে তো টোটাল 9টা চলে আসে। দেখো, আমি কিন্তু আগেই বলেছি যে এক্সাক্ট কোন অধ্যায় থেকে 2টা দিবে সেটা বলা যাচ্ছে না, বাট বোর্ডের যদি আমি প্রশ্নগুলো অ্যানালাইসিস করি তখন বোঝা যাবে যে এই অধ্যায় একটু বেশি ইম্পর্টেন্ট বা এই অধ্যায় থেকে দিতে পারে। তো 2টার জন্য আমার এই যে এইটা, এই 2টা থেকে 2টা দেওয়ার পসিবিলিটি আছে, বুঝছো? ধরো এখান থেকেও 2টা দিতে পারে, আবার এখান থেকেও 2টা দিতে পারে। এক্সাক্টলি বলা যাচ্ছে না যে এই অধ্যায় থেকে 2টা দিবে বা এই অধ্যায় থেকে 2টা দিবে। এই 2টা অধ্যায় বড়, এজন্য বলা যায় এই 2টা থেকে দেওয়ার পসিবিলিটি আছে। তো তোমরা অবশ্যই এই 2টা একটু ভালো করে পড়বা। যদি দেখা যায় ভালো করে পড়ো, তাহলে তোমার একটা অধ্যায়ের মধ্যে তুমি 2টা কোশ্চেনের অ্যান্সার করতে পারতেছো। ওকে, দেন যদি বলি জলবায়ুর প্রভাব এবং জলবায়ু পরিবর্তন, এটাও আসলে অত কঠিন নয়, ইজি আছে। এখান থেকে ধরলাম একটা আসবে। ওকে, এরপর যদি বলি সমুদ্র প্রবাহ এবং জোয়ার ভাটা, এটা অনেকের কাছে অনেক বড়, মানে মানে কঠিন লাগে আসলে, কিন্তু আমার কাছে আসলে এটা কঠিন লাগে না, আমার কাছে ইন্টারেস্টিং লাগে। কারণ দেখা যায় কি, এটা হচ্ছে একটা ম্যাপ আঁকবো, সুন্দর করে ম্যাপ এঁকে দেখাই দিব যে কোন স্রোত কোন দিকে যাচ্ছে, তারপর হচ্ছে উষ্ণ স্রোতটা কোন দিকে যাচ্ছে, তারপর হচ্ছে মানে শীতল স্রোতটা কোন দিকে যাচ্ছে। এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে, কারণ অনেক অনেক আসলে ইন্টারেস্টিং একটা বিষয়। তো তোমাদের কাছে কঠিন লাগতে পারে। হুম, আচ্ছা, এখান থেকে তোমার একটা আসতে পারে। একটু দেখি তোমরা কি কমেন্ট করতেছো, তোমরা একটু জয়েন করে নাও ভালো করে, সবাই একটু জয়েন করো। শুরু করেছি। ওকে, দেখো, দেন হচ্ছে 10 নম্বর অধ্যায় যদি বলা হয় ব্যবহারিক মানচিত্র এবং স্কেল। এখান থেকে নর্মালি কোশ্চেন আসার পসিবিলিটি কম, কারণ এটা একটা প্র্যাকটিক্যাল একটা অধ্যায়, মানে একটু ম্যাথ টাইপের, এখান থেকে কম আসে, বাট একটা আসার সম্ভাবনা আছে। আচ্ছা দেখো, তাহলে যদি টোটাল বলি আমরা, এখানে এখানে ধরি একটা, টোটাল হয় আমার হিসাবে 9টা। তো 9টা যদি হয়, 8টা আসবে, এখান থেকেও আসতে পারে 2টা, এখান থেকেও আসতে পারে 2টা। ওকে, আচ্ছা দেখো, এবার চলে যায় হচ্ছে 2য় অধ্যায়। এখন দেখবো 2য় অধ্যায়, সেখান থেকে 2য় অধ্যায় হচ্ছে পৃথিবীর গঠন। এখান থেকে আসলে কোন বিষয়গুলা বিগত সালে মানে এসে গেছে এবং হচ্ছে আসার পসিবিলিটি রয়েছে। দেখো, এখানে রয়েছে এই যে ভূত্বক এবং পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। এটা হচ্ছে এটা বলা যায় খ এবং গ 2টার জন্যই ইম্পর্টেন্ট। আবার মাঝে মাঝে ঘয়ে চলে আসে, উচ্চতা দক্ষতা চলে আসে, আর ক নাম্বারে তো জ্ঞানমূলক দিয়েই থাকে। দেখো, এরপর যদি বলা হয় ভূমির উপর অবস্থান, গঠন কাঠামো আর বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এই 3টাই বলা যায় অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ এমন বলা যায় না যে এটা বাদ দিয়ে এটা খুব ইম্পর্টেন্ট বা এটা বাদ দিয়ে এটা খুব ইম্পর্টেন্ট, এটা এমন বলা যাচ্ছে না, কারণ এই অধ্যায়টা ছোট, আর হচ্ছে 3টা থেকে একটা মানে হচ্ছে কম্বিনেশন করে একটা পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে। তো তুমি যদি বিগত সালের প্রশ্ন দেখো তাহলেই বুঝতে পারবে যে 3টা থেকেই মানে হচ্ছে মিলিয়ে তারপর হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতা দক্ষতা দিয়ে থাকে। তোমাকে এই 3টা পড়তে হবে। দেখো, এখন আমি দেখাবো যে কিভাবে তুমি ভূগোল, আসলে ভূগোলে মেন হচ্ছে কি বেশি লিখতে হয় না, ভূগোলে জাস্ট মেইন টপিকটা, মানে মেইন কনসেপ্টটা তুমি লিখে দিবা, আর জাস্ট হচ্ছে তোমাকে একটু ফিগার, মানে একটু ছবি টাইপের কিছু একটা এঁকে দিতে হবে। যদি তুমি ছবি টাইপের কিছু একটা এঁকে দাও, তাহলে গ্যারান্টি দিতে পারবো যে তোমার A+ ইনশাল্লাহ আসবে। দেখো, এই অধ্যায় থেকে হচ্ছে যদি আমার পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠনটা চলে আসে, তাহলে তোমাকে
আমরা তো সেই মানে হচ্ছে 2 বছর পরে এসেছি, অবশ্যই সবাই জানি যে তিনটা হচ্ছে আমার হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন তিনটা, একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর একটা অশ্বমণ্ডল। দেখো এটা থেকে যখন পরীক্ষা আসতে পারে যে প্রশ্ন আসলো যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, তখন তুমি কি করবা? তখন তুমি হচ্ছে সারা বছর যা পড়েছো অত লেখার তো আসলে টাইম পাবা না। ওই যে আমি বলেছি 29 মিনিট মাত্র টাইম, এর মধ্যে তোমাকে 4টা লিখতে হচ্ছে। আচ্ছা মানে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চতা, দক্ষতা, তো টাইম তো বেশি পাচ্ছি না। তো এই জন্য কি করব, আমাকে জাস্ট ছবি আঁকবা একটা। তো ছবি আঁকলে দেখা যায় একটা উপকার হচ্ছে, আমাকে হচ্ছে একটা মানে পেজটা ভরে যাচ্ছে, প্লাস লিখতে খুব কম হচ্ছে। আর একটা মানে গুরুত্বপূর্ণ যদি বলা হয়, একটা খাতায় যদি গদবাঁধা লেখা থাকে আর একটা খাতা যদি খুব সুন্দর করে একটা পাশে একটা ফিগার দেওয়া আছে, 2-3 লাইন করে ব্যাখ্যা করে দেওয়া আছে, তাহলে কোন খাতাটা ভালো লাগে? নর্মালি ওই ফিগার মানে খাতাটাই বেশি ভালো লাগবে। কেননা আমরা হচ্ছে কি, যদি চোখে দেখতে না ভালো লাগে তাহলে কি মানে হচ্ছে নর্মালি ওটা মার্কস বেশি আসবে না। তো টিচার যখন খাতাটা দেখবে, মানে সাপোজ তোমার কোনো আগের বা হচ্ছে তোমার পরের কোনো স্টুডেন্ট বা তোমার সাপোজ আছে কোনো একটা খাতা টিচারের চোখে পড়লো, সেখানে খুব সুন্দর করে হচ্ছে ফিগার এঁকে খুব ইনফরমেটিভ মানে লেখাগুলো দিল, এরপর তোমার খাতাটা চলে আসলো, তুমি কোনো ফিগার দিলে না বাট অনেক লেখা লিখলা, তোমাকে তার মার্কস দেওয়ার পসিবিলিটি কম থাকবে এবং তোমার খাতা দেখে টিচারের মাথাটা একটু গরম টাইপের হয়ে যাবে। কারণ কি, গদবাঁধা লেখা কেউই পছন্দ করে না, তুমি নিজেও করবে না। তুমি যদি একটু নিজেকে পরীক্ষা করো তাহলে দেখতে পারবা যে তোমার ছোট ভাই বোন বা ফ্রেন্ড যারা আছে তাদের কাছ থেকে বলতে পারো যে এই প্রশ্নটা লিখে দে, বা হচ্ছে আরেকজনকে বলবা একটা ফিগার দিয়ে লিখে দে, তখন তুমি এটা মানে মানে করবা এক্সাম মানে দেখার পর খাতাটা দেখবা, দেখার পর যদি তুমি দেখবা যে হচ্ছে তোমার নিজেরই ভালো লাগতেছে না ওই গদবাঁধার লেখাটা, কারণ গদবাঁধার লেখাটা আসলে কারোরই ভালো লাগে না আর টাইমও চলে যাচ্ছে, তার চেয়ে কি করব, তার চেয়ে আমরা একটা ফিগার আঁকবো এবং সেই ফিগার আঁকার পর জাস্ট কয়েকটা লাইন আমরা লিখে দিব। এখানে অনেক বড় লেখার কিচ্ছুই নাই, ভূগোলে জাস্ট অল্প কিছু লিখলি মার্কসটা মানে অনেক ভালোই আসে, তবে ফিগারটা আঁকতে হবে। দেখো এই যে এখানে একটা ফিগার আছে, এখানে হচ্ছে কি এই যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, মানে হচ্ছে আমরা এগুলো তো জানি, এগুলো তো বোঝানোর কিছু নাই, বাট এই ছবি আঁকতে গিয়ে তোমাকে মনে রাখতে হবে যে ছবি তুমি আঁকো না কেন যে কোনো প্রশ্নের ক্ষেত্রে তোমাকে সেখানে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সেই ছবিটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, সেটা তুমি যত বড় ছবি আঁকো, যত ছোট ছবি আঁকো এবং যে কোশ্চেনের জন্য লেখো, তোমাকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এই হচ্ছে ছবিটা কমপ্লিট করতে হবে। কারণ হচ্ছে তুমি যদি এই ছবিটা একই 2 ঘন্টা মানে নষ্ট করো, 2 ঘন্টা বলতে 5 মিনিট নষ্ট করে দাও, তখন তুমি কিন্তু আর ব্যাখ্যা লিখতে পারবে না। তো তোমাকে টাইমটা অবশ্যই ম্যানেজ করতে হবে। এখানে দেখা যাচ্ছে অনেকে দেখো অনেকে দেখা যাচ্ছে কম্পাস ধরে তারপর ঘোরাবে, আবার মানে 5 মিনিট ধরে ঘোরাবে, এরকম করার কোনো দরকার নেই। যদি তোমরা কম্পাসে হচ্ছে অনেক ইজি থাকো, দেখা যাচ্ছে অনেক ইজি, জাস্ট ধরে বসে গোল করে আঁকে দিতে পারো, তাহলে তোমরা হচ্ছে খুব দ্রুত করবা। আর যদি দেখো যে না কম্পাস ধরতে ধরতে অনেক টাইম লাগতেছে, বসানোর পর ঘোরাতে, তাহলে তোমরা কি করবা, জাস্ট যাদের একটা বৃত্ত গোল হয়, নর্মালি ডিম্বাকৃতি না একটু গোল আকৃতি হয়, তারা জাস্ট হাতে এঁকে দিলেও হবে। আর একটা কথা মনে রাখতে হবে যে এখানে যে ছবিগুলো আঁকতেছি এটা কিন্তু কোনো আর্ট কম্পিটিশন না যে হচ্ছে আমার কত ছবি ভালো হবে তত বেশি আমি মার্কস পাবো। এটা হচ্ছে আমার একটা এক্সাম, সেই এক্সামে আমি ছবিগুলো দিচ্ছি, এটা একটা প্লাস পয়েন্ট বলা যেতে পারে, আমার জন্য একটা প্লাস পয়েন্ট। দেখো তো এখানে জাস্ট তোমরা হচ্ছে হাত দিয়ে গোল করে এঁকে দিতে পারো, আর যারা কম্পাস করতে পারো, কিন্তু 1 থেকে 1.5 মিনিটের বেশি টাইম নেওয়া যাবে না। এটার থেকে এটা বেশি ইজি, যদিও এটা এখানে অনেক টাফ লাগতেছে। দেখো এটা থেকে এটা বেশি ইজি কেন, এটা তুমি জাস্ট একটা কোন আইসক্রিমের মতো, আমরা তো কোন আইসক্রিম সবাই চিনি, জাস্ট কোন আইসক্রিমের মধ্যে দেখো আমার কমিউনিট লাগলো, জাস্ট দেখো এটা তো হচ্ছে বোর্ডে আঁকতেছি, তাও জাস্ট হচ্ছে এভাবে একটা ভি আকৃতি বলা যেতে পারে, ইংলিশে ভি অর কোন স্ট্রিম একে, তারপর এখানে তুমি এই যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, দেন অশ্বমণ্ডল, ভূপৃষ্ঠ, এগুলো এঁকে দিলা। ওকে, দেন হচ্ছে এই যে এখানে এত কিছু লেখার দরকার নেই, জাস্ট এতটুকু এঁকে দিলে মেইন মাপটা একটু লিখে দিবা, তাহলে হয়ে যাচ্ছে। আমার কিন্তু আঁকতে জাস্ট কয়েক সেকেন্ড লাগছে, তাই না? তোমরা হয়তো প্রথম প্রথম একটু টাইম লাগবে, বা যারা অনেক আগে থেকে এঁকে আসছো তারা তো অনেক কম টাইমের মধ্যে পারবা, জাস্ট কম টাইমের মধ্যে আঁকার চেষ্টা করবা। যখন এই অধ্যায়গুলো পড়বা ঠিক তখনই হচ্ছে পড়ার পাশে খাতার মানে নিজের খাতা রাখবা, খাতা রাখার সাথে সাথে হচ্ছে পেন্সিল দিয়ে এগুলো আঁকবা, বারবার আঁকবা, 2-3 বার আঁকলে দেখবা পেরে যাচ্ছ, আর কিছুই না। ওকে, এটা কোথায় আঁকবা? এটা হচ্ছে আঁকবা যদি অভ্যন্তরীণ গঠন আসে তখন। আচ্ছা, আঁকার পর হচ্ছে কি করবা, এই যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং অশ্বমণ্ডল বা ভূত্বক যদি বলা হয়, এই তিনটা থেকে জাস্ট 2 লাইন করে
টোটাল টোটাল তাহলে কয় লাইন হয়? 6 লাইন। তার মানে এই প্রশ্ন আসলে তুমি কি করবা? জাস্ট 2 লাইন করে লিখে দেবা। এই যে অশ্বমণ্ডল সম্পর্কে, গুরুমণ্ডল সম্পর্কে আর হচ্ছে কেন্দ্রমণ্ডল সম্পর্কে 2 কত 6 লাইন হয়ে যাবে। এতে হচ্ছে অত বেশি লেখার দরকারও নাই, কারণ হচ্ছে জাস্ট ইনফরমেশনটা তুমি 6 লাইনের মধ্যে লিখে দিবা এবং হচ্ছে ছবিটা খুব কম সময়ের মধ্যে সুন্দর করে এঁকে দিবা। কারণ ছবি আঁকলেই দেখা যাচ্ছে তোমার পেজের অর্ধেক ভরে যাচ্ছে, অ্যান্ড হচ্ছে তুমি যখন আর একটু লিখবা সেই লেখাটা হচ্ছে আর একটু ভরে নর্মালি হচ্ছে পেজের একটা কভার করে দিবে। আর একটা কথা, চিত্র আঁকার এই যে ফিগারটা আঁকার শেষে তোমাকে অবশ্যই লিখতে হবে চিত্র, অর্থাৎ চিত্র দিয়ে তোমাকে লিখে দিতে হবে তুমি এটা কি এঁকেছো। এটা না লিখলে কিন্তু মার্কস পাবা না। এটা কি করবা? এখানে লিখবা চিত্র, চিত্র লেখার পর কি লিখবা? মানে পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন, জাস্ট এটাই লিখে দেবা, আর কিচ্ছু না। ওকে, তোমরা কি বুঝতে পারতেছো ক্লাস? একটু কমেন্ট করে জানাও তো আমার পড়া বা হচ্ছে আমার কথা বুঝতে পারতেছো কিনা। ওকে ওকে, দেন হচ্ছে পৃথিবীর দেখো এই যে প্রধান ভূমিরূপটা আসবে। ঠিক আছে, এখানে হচ্ছে পৃথিবীর প্রধান ভূমিরূপের ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে কি, দেখো এখানে নর্মালি তোমাদের বইতে কি আছে? বইতে আছে হচ্ছে পাহাড়, সমতল ভূমি এবং মালভূমি, প্রত্যেকটা বইতে নর্মালি কমন এটা আসে। তো হচ্ছে আর এক্সামে নর্মালি পরীক্ষা হচ্ছে এই পাহাড়, সমতল ভূমি এবং মালভূমি, এই তিনটা থেকে নর্মালি প্রশ্ন এসে থাকে। আর হচ্ছে আমরা তো জানি অবশ্যই পাহাড়, সমতল ভূমি, মালভূমি সবাই সবাই চিনি। তো হচ্ছে এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এখানে তুমি যা পড়বা শ্রেণী বিভাগ এবং হচ্ছে মানব জীবনের প্রভাব, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি এখান থেকে আসলে কি পড়বা? পাহাড়ের শ্রেণী বিভাগগুলো এসে থাকে। উদ্দীপকে দিবে যে হচ্ছে কোন একটা উদ্দীপকে কোন একটা হিঁস দিয়ে দেবে এবং সেখান থেকে তোমাকে ওই পাহাড়টাকে জ্ঞানমূলক বের করে তারপর অ্যান্সার করতে হবে। আর যখন অ্যান্সার করবা তখন হচ্ছে কি তোমার বইতে যে ফিগারগুলো আছে সেটা হচ্ছে জাস্ট কোনো মতে একটু এঁকে দিবা, একটু অ্যাকুরেট ভাবে। দেন হচ্ছে তুমি 3 থেকে 4 লাইন বা 5 থেকে 6 লাইন ব্যাখ্যা করে দিবা। আর এই মানে এখান থেকে কি পড়বা? পাহাড়, সমতল ভূমি এবং মালভূমি, এগুলো হচ্ছে শ্রেণী বিভাগটা পড়বা, অ্যান্ড হচ্ছে মানব জীবনের প্রভাবটা। শ্রেণী বিভাগটা নর্মালি প্রয়োগমূলক কোশ্চেন এসে থাকে। আর যদি বলা হয় থেকে মানব জীবনের উপর প্রভাব, সেটা এসে থাকে নর্মালি মানে হচ্ছে আমার উচ্চতার দক্ষতায়। ঠিক আছে, ধরো যেটা হচ্ছে এই বললো যে এই পাহাড়ের কোন পাহাড়, সেটা হচ্ছে তুমি ব্যাখ্যা করো, দেন বলবে ওই পাহাড় আসলে মানব জীবনের প্রভাবটা কি সেটা আসতে পারে। ওকে, এখান থেকে জাস্ট শ্রেণী বিভাগ এবং মানব জীবনের প্রভাবটা পড়বা। এরপর যদি বলা হয় বাংলাদেশে দেখো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বা অবস্থা যদি বলা হয়, এখানে হচ্ছে এটা নর্মালি এসে থাকে পরীক্ষায় 3টা ভাগে, একটা টারসিয়ারি, প্লাস্টোসিন আর হচ্ছে কি সাম্প্রতিককালে। দেখো এখানে যদি প্রশ্ন আসে যে একটা কোন একটা স্থান দিয়ে দেবে, ধরো ওই টারসিয়ারি কি এই যে পার্বত্য চট্টগ্রামের অঞ্চল, ধরো দিয়ে দিল যে কোন এক চাকমা পার্বত্য চট্টগ্রামে বসবাস করতেছে। তারপর দিল গ নাম্বার বা হচ্ছে ঘতে দিল যে উদ্দীপকে যে ওই যে মানে ওই লোকটা বা ওই চাকমার যে বাসস্থান, সেই বাসস্থানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তখন আমাকে কি বুঝতে হবে? তখন আমাকে বাংলাদেশের যে এই পার্বত্য চট্টগ্রামের টারসিয়ারি যুগের পাহাড় সমূহকে বুঝতে হবে। বুঝছি। আর এই জন্য তুমি কি করবা? এই জন্য প্রথমে একটা বাংলাদেশের ম্যাপ আঁকবা। দেখো বাংলাদেশের ম্যাপ হচ্ছে, তোমরা অনেকে হয়তো ভয় পাও যে বাংলাদেশের ম্যাপ কিভাবে আঁকবো, এটা তো অনেক কঠিন। দেখো এত কঠিন আসলে কিছুই না। এটা আর্ট কম্পিটিশনও না, কিছুই না, জাস্ট এক্সাম, তুমি জাস্ট কোনো মতে একটা এঁকে দিবা। তবে এটা যেন আবার ব্যাঙের মতো না হয়। আমার এক ম্যাম বলেছিল যে বাংলাদেশের ম্যাপ আঁকবা কিন্তু যেন ব্যাঙের মতো না হয়। ব্যাঙের মতো কেন বলছি? দেখো ব্যাঙ কি থাকে একটু গোল টাইপের, এই যে ব্যাঙ যদি বলা থাকে একটু গোল, যদি ব্যাঙ আঁকতে পারতেছি না এরকম থাকে, তো আমি যদি এখন এই বাংলাদেশের মানচিত্রটা এভাবে আঁকি তাহলে কি হবে? হবে না। তোমাকে কয়েকবার প্র্যাকটিস করলেই তুমি পেরে যাবা। ঠিক আছে, তখন হচ্ছে মানে এটা 2-1 বার যখন পড়বা তখন কয়েকবার একটু প্র্যাকটিস করলেই বাংলাদেশের ম্যাপ পেয়ে যাবো। অত অ্যাকুরেট লাগবে না, জাস্ট বোঝা যায়, জাস্ট শেপটা দেখে বোঝা যায় যেন এটা বাংলাদেশের ম্যাপ। দেন হচ্ছে এই যে টারসিয়ারি যুগের পাহাড় সমূহ এটা এখানে রয়েছে, এগুলো একটু দেখিয়ে তারপর হচ্ছে হালকা মানে 5 থেকে 6 লাইন ব্যাখ্যা করে দিবা। এখন 5 থেকে 6 লাইন হচ্ছে বইয়ের মধ্যে আছে, সেখান থেকে তোমার যা ভালো লাগে একটু ইনফরমেটিভ নিয়ে আসবা, 5 থেকে 6 লাইন লিখলেই হয়ে যাবে। কারণ তুমি অলরেডি ছবি দিয়ে দিচ্ছ, টিচার এমনিতেই তোমার উপর ইমপ্রেসড হয়ে যাবে। এরপর তুমি 5 থেকে 6 লাইন লিখলে একটু ইনফরমেটিভ, তখন তোমাকে A+ ইনশাল্লাহ দিবে।
দেখো নর্মালি প্রথম অধ্যায়টা শেষ, কারণ হচ্ছে প্রথম অধ্যায় থেকে হচ্ছে মানে প্রথম বলতে হচ্ছে অভ্যন্তরীণ গঠন সম্পর্কে যদি তুমি জাস্ট ওখান থেকে বাংলাদেশে মানে হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য পড়বা, অভ্যন্তরীণ গঠনটা পড়বা, অ্যান্ড হচ্ছে ওই যে তিনটা পাহাড়, মালভূমি, সমভূমি, এগুলো শ্রেণী বিভাগ এবং হচ্ছে মানব জীবনের প্রভাবটা একটু দেখে যাবা, তাহলে ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে, কারণ এখান থেকে এগুলো এসে থাকে। এখন দেখি এখান থেকে আসলে বিগত মানে এমসিকিউ গুলো একটু দেখে নেই। দেখো ভূপৃষ্ঠের কঠিন আবরণ কি নামে পরিচিত, অর্থাৎ এখান থেকে কি টাইপের এমসিকিউ গুলো এসে থাকে নর্মালি। এমসিকিউ তো যে কোনো জায়গা থেকে এসে থাকে, আমি তো আগে বলেছি যে এমসিকিউর জন্য এক্সাক্ট সাজেশন আসলে দেয়া রিস্ক হয়ে যায়। তো এমসিকিউর জন্য তোমাকে বোর্ডের গুলা ফলো করতে হবে। এই যে কঠিন ভূপৃষ্ঠের কঠিন আবরণকে কি বলা হয়, আমরা সবাই জানি ভূত্বক বলা হয়, কারণ হচ্ছে কি এই যে ভূপৃষ্ঠের প্রথম যেটা সেটা সেটা হচ্ছে কি ভূত্বক, কঠিন আবরণ। ওকে, হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো হিমালয় পর্বতের ক্ষেত্রে সঠিক হচ্ছে এই যে ভাঁজ বিশিষ্ট। এখানে কিন্তু আগ্নেয় শিলা, তোমরা যখন হিমালয় পর্বত পড়তেছো, মানে হিমালয় পর্বত কখন পড়তেছো, যখন তুমি পাহাড়গুলো পড়তেছো, পাহাড়ের মধ্যে তোমার এক্সাম্পল হিসেবে একটা আসছে, সেখান থেকে এই বৈশিষ্ট্যটা দিয়ে দিয়েছে। দেখো কত ডিপ থেকে এমসিকিউটা দিয়ে দিয়েছে। এরপর যদি বলা থেকে দেখো সিয়াল স্তর কোনটি? দেখো সিয়ালকে আমরা বুঝি, পরীক্ষা আসতে পারে সিয়ালটা আসলে কি, জ্ঞানমূলকও আসতে পারে। সিয়াল হচ্ছে সিলিকা এবং হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকা এবং অ্যালুমিনিয়াম এই দুটো মিলে সিলিকা। এটা আসলে কোন স্থানে থাকে? দেখো অশ্বমণ্ডলে থাকে। ওকে, এটা পরীক্ষা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখি ইন্দোনেশিয়ার জাভা মালভূমি কোন শ্রেণীর? আচ্ছা বলো তো মালভূমিটা কি? দেখি কমেন্ট বলো তো, দেখি পারো কিনা, মালভূমি কি বলো তো একটু। দেখি কয়জন পারো, মালভূমি কাকে বলে? কেউ পারো না? কেউ তো কমেন্ট করতেছো না তোমরা। দেখো সজীব বলেছে সমতল ভূমি, মালভূমি বলেছে সমতল ভূমি, হয় নাই কিন্তু। একজন বলছে সমভূমি থেকে উঁচু। আচ্ছা দেখি কে কি বলো, দেখি একটু দ্রুত কমেন্ট করে দেখো, দেখাও যে হচ্ছে কি মালভূমি আসলে তোমরা কি বোঝো। 2 বছর তো পড়েছো, দেখি কি পড়েছো। দেখো একজন বলেছো সমতল ভূমি থেকে, যে শান্ত মণ্ডল বলেছো সমতল ভূমি থেকে একটু উঁচু। হ্যাঁ তোমার কথাটা রাইট। দেখো আমি যদি বলি এখানে, এই যে অনেকেই বলেছে সমতল ভূমি থেকে উঁচু জায়গা, পাহাড় থেকে কি বলেছো, পাহাড় থেকে। আচ্ছা দেখো আমি বলি মালভূমি হচ্ছে আমার পাহাড় থেকে নিচু জায়গা। আচ্ছা তোমাকে আমি ফিগারটা দেখাই তাহলে একটু ইজি হবে। এই যে যদি ধরি হচ্ছে এটা আমার পাহাড়, পাহাড়টা কি একটু উঁচু থাকে, এই যে পাহাড়টা উঁচু, এবং হচ্ছে এই পাহাড়ের পর হচ্ছে এটা আমার সমতল ভূমি। সমতল ভূমি মানে কি সমান যে জায়গাটা, বা হচ্ছে আমরা যেখানে বসবাস করতেছি এরকম, এখন সেই সমতল ভূমি থেকে একটু উঁচু, এই যে সমতল ভূমি থেকে উঁচু এই পাশে দেখানো হয়েছে, অর্থাৎ এটা সমতল ভূমির একটা লেভেল, এখান থেকে একটু উঁচু বাট পাহাড়ের থেকে নিচু, সেটা হচ্ছে আমার মালভূমি। ঠিক আছে, এগুলো কিন্তু এক্সামে আসতে পারে, মালভূমি কাকে বলে, ঠিক আছে, এগুলো আসতে পারে কিন্তু। এরপর দেখো ইন্দোনেশিয়ার জাভা মালভূমি কোন শ্রেণীর? এটা হচ্ছে আগ্নেয়জাত। দেখো আগ্নেয়জাত কথাটা বুঝি। আচ্ছা আগ্নেয়গিরি অগ্নুৎপাত সম্পর্কে তো আমরা মোটামুটি হয়তো একটু হলেও জানি, আর যদি না জানো তাহলে দেখো আগ্নেয়গিরি অগ্নুৎপাত হচ্ছে মানে হচ্ছে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মাধ্যমে যে লাভাগুলো একসাথে সঞ্চিত হয়ে যে হচ্ছে মালভূমি গঠন করে, সেটা হচ্ছে কি আগ্নেয়জাত বোঝাচ্ছে। অর্থাৎ লাভাগুলো এক জায়গায় জমা হচ্ছে, ওই যে অর্থাৎ ওর ভিতর থেকে যে লাভাগুলো বের হচ্ছে সেই পদার্থগুলো একসাথে জমা হয়ে একটা পাহাড় বা মালভূমি তৈরি করতেছে, এটাকে আগ্নেয় হচ্ছে জাত বলে। নেক্সট দেখি হাওয়াই দ্বীপের মনোলোয়া কোন ধরনের পর্বত? দেখো ওই যে এটাও আগ্নেয় পর্বত। প্রশ্ন এমসিকিউ একটু আগ্নেয় পর্বত থেকে বেশি এসে থাকে, তো আগ্নেয় পর্বত যখন পড়বা তখন হচ্ছে একটু মানে কনসার্নলি পড়বা ভালো করে। দেখো স্রোতজ সমভূমি কোনটি? সুন্দরবন অঞ্চল বলেছে। স্রোতজ সমভূমি কি? স্রোতজ সমভূমি হচ্ছে যেখানে হচ্ছে নর্মালি হচ্ছে জোয়ার ভাটাটা
মানে হচ্ছে প্রভাব ফেলে। আমাদের কি সুন্দরবনের আশেপাশে বঙ্গোপসাগর রয়েছে, সুন্দরবনের পাশেই সেই বঙ্গোপসাগর থেকে স্রোতটা হচ্ছে এই হচ্ছে সুন্দরবনে একটা ইফেক্ট ফেলে। এই জন্য এটাকে বলা এখানে এখানে স্রোতজ বনভূমির একটা হচ্ছে মানে বনভূমি সমভূমি তৈরি হয়েছে, সেটা সুন্দরবনে। ঠিক আছে। আচ্ছা, পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত? দেখো এটা হচ্ছে এশিয়া মহাদেশে। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। ঠিক আছে, এটা হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত, এটা মনে রেখো। জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? দেখো সঞ্চয় জাত। এই যে এখানে কিন্তু আগ্নেয় জাত লেখা নাই বা আগ্নেয় কিছু লেখা নাই, তার মানে কি এই যে সঞ্চয় জাত হচ্ছে আগ্নেয় পর্বতের অন কাইন্ড অফ একটা অপর নাম বা অন কাইন্ড অফ শ্রেণী বিভাগ। দেখো অর্থাৎ আগ্নেয়গিরি অগ্নুৎপাত থেকে যে লাভাগুলো জমা হচ্ছে সেটা সঞ্চয় হয়ে সে সঞ্চয় জাতটা গঠন করছে। ঠিক আছে। ওকে, এরপর দেখি এখান থেকে আসলে কেমন টাইপের প্রশ্নগুলো আসে। দেখো এই যে ভূ অভ্যন্তরে যে একটা উদ্দীপক দেওয়া আছে, ক নাম্বারে বলা হয়েছে ভূত্বক কাকে বলে। দেখো জ্ঞানমূলকে দিয়ে দিয়েছে, ওই যে পৃথিবীর অভ্যন্তরীণ হচ্ছে তিনটা ভাগের থেকে একটা অশ্বমণ্ডল দিয়ে দিল, কাকে বলে। এখান থেকে জাস্ট এক লাইন লিখে দিবা। ওকে, এখান থেকে এক লাইন, বই থেকে কোনো মতে এক লাইন লিখে দিল। এবার দেখো মহবিযুক্ত রেখা কি? আচ্ছা, এটা হচ্ছে দেখো মহাবিযুক্ত রেখা কি, সেটা হচ্ছে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝখানে যে বিভাজনটা রয়েছে সেটা হচ্ছে মহাবিযুক্ত রেখা। এটা তো অবশ্যই আমরা পড়েছি না? তো এখান থেকে এই যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন থেকে ক খ দুইটা দিয়ে দিল। এবার দেখো উদ্দীপকে উল্লিখিত খ স্তরের বর্ণনা দাও। এখন দেখি উদ্দীপকটা কি বলা হয়েছে। ভূঅভ্যন্তরীণ স্তরসমূহ সবচেয়ে উপরের স্তর এটা কি? এটা অশ্বমণ্ডল। আয়তন সর্বাধিক গুরুমণ্ডল। এন্ড হচ্ছে সর্বনিম্ন স্তর, এই স্তরে অপর নাম নাইফ স্তর আছে। দেখো এটা হচ্ছে কি কোর বলা যেতে পারে, মানে কেন্দ্রমণ্ডল যেটা। আচ্ছা, তাহলে উদ্দীপকে উল্লিখিত খ স্তরটা কোনটা? এই যে খ স্তরটা কি হবে বলতো? এই যে আয়তন সর্বাধিক বলা হয়েছে, এটা কি? এটা গুরুমণ্ডল হবে। ঠিক আছে, যখন এক্সামে লিখবা তখন লিখবা যে হচ্ছে উদ্দীপকে উল্লিখিত খ স্তরটি হচ্ছে গুরুমণ্ডল। এটা তোমার জ্ঞানমূলকের জন্য 1 মার্ক পেয়ে যাচ্ছ। এরপর যে কাজটা করবা, এরপর হচ্ছে তুমি ওই গুরুমণ্ডলের ছবিটা এঁকে দিবা। কোন ছবি মনে আছে? ওই যে কোন স্ক্রিনের মতো দেখাইছিলাম একটু আগে। দেখো এই যে এই ছবিটা এঁকে দিবা। দেন এই ছবিটা এঁকে এখানে এই যে গুরুমণ্ডলটা এটা দেখাই দিতে হবে, অর্থাৎ এই অংশটাই বোঝানো হয়েছে। দেখো এরপর তুমি দুই মানে হচ্ছে জাস্ট 5 থেকে 6 লাইন ব্যাখ্যা করে দিবা, লিখে দিবা। ওকে, তারপর হচ্ছে মানে দেখাবা যে হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে ক্ষয়ের আয়তন সর্বাধিক। এরপর নিজের ভাষায় লিখবা যে গুরুমণ্ডলের আয়তন সর্বাধিক, এই জন্য হচ্ছে এটা আর কিছুই না, অর্থাৎ ক্ষয় স্তরটি হচ্ছে গুরুমণ্ডল। এবার যদি বলা হয় ঘতে দেখি জীবজগতের উপর কয় স্তরের গাঠনিক গঠন গুরুত্ব বিশ্লেষণ করে। দেখো কটা কি বলা হয়েছে? সবচেয়ে উপরের স্তরে যে ভূত্বকটা, এটা বলা হয়েছে যে জীবজগতের উপর কয় স্তরের গুরুত্বটা, ভূত্বকের গুরুত্বটা বিশ্লেষণ করো। এটা জাস্ট হচ্ছে মানে কি বলবো, এখানে তো ফিগার আসলে নাই, বা যদি ফিগার আঁকতে পারো তাহলে তো অবশ্যই ভালো। কোন ফিগারটা? ওই কোন স্ক্রিনের মতো ফিগারটা এঁকে ভূত্বকটা দেখাই দিলাম। দেন হচ্ছে ভূত্বক সম্পর্কে আসলে গুরুত্ব সম্পর্কে কয়েকটা লাইন লিখে দিলাম, 5 থেকে 7 লাইন লিখে দিলাম, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো এই অধ্যায় থেকে মোটামুটি আসলে প্রশ্নগুলো অভ্যন্তরীণ গঠন থেকে, তারপর হচ্ছে পর্বতের শ্রেণী বিভাগ, মানব জীবনের প্রভাব, আর হচ্ছে বাংলাদেশের বৈশিষ্ট্য থেকে এসে থাকে। আর এমসিকিউর জন্য যদি বলা হয় অবশ্যই বোর্ড প্রশ্নগুলো সলভ করবা, কারণ বোর্ড প্রশ্ন ছাড়া হচ্ছে মানে এগুলো রিপিট হয়ে থাকে, বোর্ড প্রশ্নগুলো রিপিট হয়ে থাকে। আচ্ছা দেখো এই যে সজীব বলেছ আপু মালভূমি কেন পাহাড় থেকে নিচু হবে? মালভূমি তো পাহাড়ের উপরেও হয়ে থাকে না। দেখো মালভূমি হচ্ছে আমার সমভূমি, একটা সমভূমি সমান, এরপর হচ্ছে মালভূমি ঠিক একটু উপরে, অর্থাৎ সমভূমি থেকে একটু উপরে কিন্তু পাহাড়ের থেকে নিচে। আর হচ্ছে মালভূমি থেকে উপরে সেটাকে কি পাহাড় বলে, এটা একটু মনে রাখবা। মালভূমি পাহাড় থেকে উপরে না, মানে হচ্ছে আমি প্রথমে সমভূমি থাকবে, সমভূমি থেকে একটু উপরে সেটা হচ্ছে মালভূমি, এবং মালভূমি থেকে সেটা উপরে হচ্ছে পাহাড়। এই যে তোমরা বলছো পিডিএফ দিবেন, এই যে এটা পিডিএফ তোমরা পেয়ে যাবা পেজে। দেখো এরপর যদি বলা হয় থেকে
এরপর আমরা নেক্সট অধ্যায়ে চলে আসি, তৃতীয় অধ্যায় থেকে। দেখো এই যে এখান থেকে আমি বলেছিলাম কয়টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, 2টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে বলেছিলাম। তো সেখানে এটা অনেক বড় অধ্যায়, ইম্পর্টেন্ট হচ্ছে দেখো এখানে নর্মালি তোমরা যেটা পড়বা, আচ্ছা পরবর্তীতে আমি দেখাই দিই। এই যে এখান থেকে এই যে ভূ আন্দোলন এবং ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুৎপাত, সুনামি, এই 3টা ইম্পর্টেন্ট। এই 3টা নর্মালি আমার প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা চলে আসে। এবার দেখো এই যে বিচূর্ণী ভবন, নগ্নী ভবন, এটা একটু পার্থক্য টাইপ চলে আসে। পার্থক্য টাইপ মানে কি, ধরো আসতে পারে বিচূর্ণী ভবন এবং নগ্নী ভবনের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে বলো, এরকম। তো এটা ক্ষমার্কের জন্য আসতে পারে, মানে হচ্ছে অনুধাবনের জন্য আসতে পারে, আবার গয়েও আসে অনেক সময়। দেখো এরপর যদি বলা হয় থাকে এই যে নদী আর নদী পর্যায়টা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখানে নদী আর নদী পর্যায় ইম্পর্টেন্ট। বিভিন্ন রকমের নদীর হচ্ছে পর্যায়গুলো রয়েছে, সেটা ইম্পর্টেন্ট, পরবর্তী দেখাচ্ছি। দেখো এরপর হচ্ছে নদী ভাঙনের হচ্ছে প্রক্রিয়া আর হচ্ছে সৃষ্টি ভূমিরূপ, এগুলো হচ্ছে নর্মালি আসে না, আর আসলেও লিখতে পারবা। এখান থেকে নর্মালি যা পড়বা, এই যে দেখো ভূ আলোড়ন ও ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুৎপাত, সুনামি, এই 3টার কারণ এবং ফলাফলটা আসে, ঠিক আছে। অর্থাৎ এই 3টা থেকে কারণ এবং ফলাফল পাবো, অর্থাৎ ভূমিকম্পের কারণগুলো কি কি, সুনামির কারণগুলো কি কি, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণগুলো কি কি, এবং এদের প্রত্যেকটার ফলাফলগুলো পড়বা। আর এই বিচূর্ণী ভবন আর নগ্নী ভবন তোমাদের বইয়ে একটা ছক বা টেবিল আকারে দেওয়া আছে, ওটা পড়লেই এনাফ। আর নদী নদী বিপর্যয়টা এটা হচ্ছে দাঁড়ো সামনে নিয়ে আসতেছি। দেখো এখানে যে পাত সঞ্চালন, এটা নর্মালি আমার এমসিকিউর জন্য আসে, যে পৃথিবীতে হচ্ছে মানে হচ্ছে টোটাল মোট হচ্ছে মানে হচ্ছে মেইন পাত কয়টা, আমরা জানি অবশ্যই প্লেট কয়টা, 7টা প্লেট। তো এখানে খ নাম্বারের জন্য আসতে পারে, আর এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো হচ্ছে তুমি কি করবা, খয়ের জন্য এই যে এটা যদি ম্যাপ আঁকতে পারো তাহলে অবশ্যই অনেক অনেক ভালো, ওই যে কয়েকবার চেষ্টা করলে ইনশাল্লাহ পেয়ে যাবা। দেন ধরো হচ্ছে এই যে আমেরিকান প্লেট দেখাই দিলা, প্রশান্ত মহাসাগরীয় প্লেট, আফ্রিকান প্লেট, এগুলো একটু দেখাই দিবা যদি আসে। আর এটা নর্মালি একটু ক বা খতে আসার সম্ভাবনা, এছাড়া আসার সম্ভাবনা নাই। দেখো এই যে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তোমরা হচ্ছে এই যে দেখো ভূ আলোড়ন হচ্ছে আকস্মিক আলোড়ন, আর হচ্ছে কি ধীর আলোড়ন, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমসিকিউ এখান থেকে আসতে পারে যে কয় প্রকার সেটা আসতে পারে, প্লাস এই যে ধীর আলোড়ন সম্পর্কে কোনো একটা বলতে পারে যে নিচের কোনটি ধীর আলোড়ন, মানে হচ্ছে ভূমিকম্প বা হচ্ছে কোনটা একটা এক্সাম্পল দিবে, সেখান থেকে তোমার অপশনটা খুঁজে বের করতে হবে। এই যে এখান থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আসে। দেখো এরপর যদি বলা হয় ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুৎপাত এবং সুনামি, এই 3টা যে আমরা দুর্যোগ দেখলাম, সেই দুর্যোগের কারণ এবং ফলাফলগুলো পড়বা। প্রত্যেকটার কারণ, এমন না যে ভূমিকম্প শুধু পড়লা সুনামি পড়লা বাকিগুলো পড়লা না, না, এক্সামে তোমার ভূমিকম্প আসতে পারে, আগ্নেয়গিরি অগ্নুৎপাত আসতে পারে এবং সুনামিও আসতে পারে, ঠিক আছে। তো এখান থেকে যে কোনো একটা আসতে পারে, তো আমার কি পড়বা, এখান থেকে কারণ ফলাফল পড়বা, অর্থাৎ সুনামির কারণগুলো কি কি এবং এই সুনামি হওয়ার মানে ফলে কি কি প্রভাব পড়তেছে। এই যে ফলাফল এবং প্রভাব দুইটাই কিন্তু সেম জিনিস, দেখো ফলাফল এবং প্রভাব দুটো সেম জিনিস। আমরা হয়তো অনেকে প্রশ্ন যখন ঘুরায় দেয় যে হচ্ছে এই যে সুনামির হচ্ছে প্রভাব ব্যাখ্যা করো মানব জীবনের উপর, তখন হচ্ছে মনে করবো যে আমি তো পড়ে আসছি কারণ এবং ফলাফল, তাহলে আমি প্রভাব কিভাবে লিখবো। দেখো ফলাফলটাই হচ্ছে প্রভাবটা, ওকে। এই যে বলেছিলাম বিচূর্ণী ভবন এবং নগ্নী ভবন থেকে একটা টেবিল টাইপের কিছু আসে। আর টেবিল টাইপের নর্মালি যে কোনো প্রশ্ন যদি আসে যে বলে পার্থক্য ব্যাখ্যা করো, তখন তোমরা কি করবা, সেটা যে মার্কের জন্য আসুক না কেন, ধরো হচ্ছে উচ্চতর দক্ষতায় আসলো পার্থক্যটা, তখন তোমরা টেবিল আকারে লিখবা। টেবিল আকারে লিখলে, কারণ পার্থক্যটা টেবিল আকারে লিখলেই হচ্ছে স্যাররা মার্কস দেয় বা হচ্ছে খুশি হয়। দেখো এখানে এই বিচূর্ণী ভবন এবং নগ্নী ভবনটা তোমরা হচ্ছে কি করবা, টেবিল আকারে লিখে ফেলবা। দেন হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কমার্কের জন্য এসে থাকে। এই যে নদীর পর্যায়, আমি কিন্তু ইম্পর্টেন্ট গুলাই স্লাইডে নিয়ে এসেছি, বাকিগুলো কিন্তু স্কিপ করেছি, বইয়ে কিন্তু অনেক লেখা আছে, জাস্ট ইম্পর্টেন্ট গুলো স্লাইডে নিয়ে এসেছি এবং সেগুলো কিভাবে লিখবা সেটা নিয়ে এসেছি। দেখো এই যে নদী পর্যায়ে হচ্ছে নর্মালি 3টা পর্যায় রয়েছে। দেখো একটা হচ্ছে কি ইয়াং স্টেজ, মানে হচ্ছে মানে একদম যৌবনকাল বলা যেতে পারে, তারপর মধ্যম স্টেজ এবং হচ্ছে একদম হচ্ছে ওল্ড স্টেজ বা হচ্ছে কি শেষ স্টেজটা। দেখো এখানে হচ্ছে আমার পরবর্তীতে এটা আসে নদী বিপর্যয়, মানে নদী পর্যায়টা। দেখো এই যে দেখো ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত,
মানে এক্সামে যদি বলি তাহলে এক্সামে এখান থেকে জাস্ট ভি আকৃতি থেকে এক্সামে দিতে পারে। অর্থাৎ নদী পর্যায় থেকে কি কি রকমের ভূমিরূপগুলো তৈরি হয়েছে, একটা নদী এক জায়গায় যেতে যেতে একটা কি কি ভূমিরূপগুলো তৈরি করেছে সেটা আসতে পারে। আবার দেখো এই যে জলপ্রপাত তৈরি করেছে, আই আকৃতির উপত্যকা তৈরি করেছে বা ক্যানিয়ন। আচ্ছা, এখান থেকে তোমার উদ্দীপক দিবে, সেই উদ্দীপকের হিন্টস থেকে তোমাকে বুঝতে হবে যে আসলে কোন নদী পর্যায়টা চাচ্ছে। ঠিক আছে, দেন যখন তুমি বুঝতে পারবা জ্ঞানমূলক লিখে একটু ইজি ভাবে বইয়ে বা এখান থেকে যে ফিগার ভালো লাগে সেই ফিগারটা আঁকবা। প্রত্যেকটা প্রশ্ন যদি, প্রত্যেকটা প্রশ্ন বলতে আমি বোঝাচ্ছি যে মানে অনুপ্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই দুইটা প্রশ্ন যদি তোমরা হচ্ছে ফিগার রাখতে পারো তাহলে তোমাদের মধ্যে, তোমাদের 10-এর মধ্যে 8, 8.5 ইনশাল্লাহ পাবা। দেখো এরপর হচ্ছে এই পলল পাখা এবং পলল কোণগুলো এসে থাকে মাঝে মাঝে। তো এই পলল পাখা এবং পলল কোণ তোমরা কি করবা, এই যে এটা একটু এঁকে দিবা, একটু পাখা টাইপের তো ইজি আছে, এঁকে দিবা, দেন 4-5 লাইন ব্যাখ্যা করে দিবা। দেখো এবার তৃতীয় অধ্যায় থেকে আমার নর্মালি কি টাইপের প্রশ্ন আসতে পারে একটু দেখি। উদ্দীপকটা দেখি, 2018 সালের 22 ডিসেম্বর ইন্দোনেশিয়া জাভার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে একটি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। এতে এলাকাটি প্লাবিত হয়ে অসংখ্য লোকের প্রাণহানি, ধ্বংসস্তূপে পরিণত হয়। আচ্ছা, উদ্দীপকটা দিল, বলো তো এখানে কোন দুর্যোগের কথা বলা হয়েছে। এই যে বলা হয়েছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, অলরেডি হিন্টস পেয়ে গেছি। ঠিক আছে, কিসের বলো তো, আমার যে 3টা দুর্যোগ ছিল, কি কি দুর্যোগ, ভূমিকম্প ছিল, আগ্নেয়গিরি অগ্নুৎপাত ছিল, এন্ড হচ্ছে সুনামি ছিল। এই 3টার মধ্যে বলো কোনটা সমুদ্র উপকূলে হয়, একটু কমেন্ট করো তো। বলো তো কোনটা হয় সমুদ্র উপকূলবর্তী, কোনটা হয়। দেখো সমুদ্র উপকূলবর্তী হয় থাকে সুনামিটা, অর্থাৎ সুনামি হয় সমুদ্র তীরে। ঠিক আছে, তো এখান থেকে বুঝতে হবে এই যে আগ্নেয়গিরি কি, এখান থেকে হচ্ছে ভূমিরূপে যখন আমরা পড়বো তখন জ্ঞানমূলক চলে আসছে। দেন হচ্ছে ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনকারী শক্তিগুলা, এই যে আমি বলেছিলাম একটু আগে। দেখো এই যে একটু আগে বলেছিলাম যে ভূপৃষ্ঠের যে ভূ আলোড়ন গুলো হয় এটা আসলে আকস্মিক, মানে হঠাৎ করে হচ্ছে, মানে যেমন ভূমিকম্প, আবার হচ্ছে ধীর পরিবর্তনটা। ঠিক আছে, তো ওইখানে ওই প্রশ্নটাই চেয়েছে আসলে। তখন যদি তুমি যদি ওই প্রশ্নটা লেখার সময় যদি এরকম একটা ফিগার মানে ধরো হচ্ছে একটু টাইপ তীর দিয়ে যেতে পারো তাহলে অবশ্যই তোমার জন্য প্লাস পয়েন্ট। দেখো দেন হচ্ছে কি, উদ্দীপকের ইঙ্গিতকৃত প্রাকৃতিক দুর্যোগটির সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এখন কোন প্রাকৃতিক দুর্যোগ ছিল, আগে বলেছি সুনামি ছিল, এই যে কারণ চলে আসছে। অর্থাৎ আমার এই দুর্যোগের কারণ পড়তে হবে, ফলাফল পড়তে হবে, এই যে কারণ চলে আসছে। আর উদ্দীপকের ইঙ্গিতকৃত দুর্যোগটির পরিবেশগত প্রভাব, এই যে প্রভাব চলে আসছে। অর্থাৎ যে কারণ এবং প্রভাব পড়লে আমরা এখানে লিখতে পারবো। ওকে, তার মানে এই অধ্যায় থেকে আমরা কি কি পড়বো, জাস্ট হচ্ছে যে ভূমিকম্পগুলো রয়েছে, মানে দুর্যোগগুলো, ভূমিকম্প, আগ্নেয়গিরি, সুনামি, এদের কারণ এবং ফলাফল পড়বো। আর হচ্ছে বিচূর্ণী ভবন এবং নগ্নী ভবনের কি ডিফারেন্স বা পার্থক্যটা পড়বো। আর হচ্ছে পড়বো নদীর পর্যায়গুলো, অর্থাৎ নদী পর্যায়ের মাধ্যমে কি কি ভূমিরূপ তৈরি হচ্ছে, যেমন বি আকৃতির হচ্ছে উপত্যকা বলা যেতে পারে, আই আকৃতির উপত্যকা, জলপ্রপাত, এগুলো হচ্ছে পড়বো, কারণ এগুলো থেকে উদ্দীপকে আসতে পারে। উদ্দীপকে একটা হিন্টস দেবে, সেখান থেকে তুমি বুঝে তারপর লিখতে হবে, ওরা ডিরেক্টলি বলে দেবে না যে এটা লিখো। দেখো কয়েকটা এমসিকিউ দেখি এখান থেকে কি আসতে পারে। নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি, দেখো তলদেশ ক্ষয়ের কারণ। দরুন, দরুন মানে আসলে কারণ। দেখো নদীর গভীরতা বৃদ্ধির কারণ হচ্ছে কি, নদীর গভীরতা কিভাবে বৃদ্ধি পায়, তলদেশ হচ্ছে কি মানে যে ক্ষয় হলেই তো মানে গভীর হয়ে যায়। দেন হচ্ছে দেখো লৌহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচূর্ণীভূত হয়। লোহা হচ্ছে নর্মালি অক্সিজেনের সাথে মিলে অক্সাইড তৈরি করে থাকে এবং এজন্য হচ্ছে বেশিরভাগ অক্সিডেশনটাই হয়ে থাকে, অক্সাইড থেকে অক্সিডেশন আসছে। দেখো যমুনা নদীর উৎপত্তি কোথায়, এটা হচ্ছে মানস সরোবরে, এই যে ভারতের মানস সরোবরে যমুনা নদী উৎপত্তি হয়েছে। বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত, দক্ষিণ পশ্চিম। আচ্ছা বলো তো বদ্বীপ কোনটা, বদ্বীপ হচ্ছে এই যে বরিশাল, খুলনা, এই যে ব আকৃতির মতো। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের কোন দিকে, বরিশাল খুলনা কোন দিকে, সেটা হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম দিকে। এটাই আর কি বলছে, একটু ক্রিটিক্যাল এটা কিন্তু। পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হয় তাকে কি বলে, জলপ্রপাত। জলপ্রপাত তো বুঝি সবাই, অর্থাৎ একটা পাহাড় থেকে পানি খাড়া হয়ে পড়তেছে, সেটা হচ্ছে কি জলপ্রপাত। পৃথিবীর ভূত্বক কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত, এই যে আমি পড়ানোর সময় প্রথমে বলেছিলাম যেটা এমসিকিউতে এসে থাকে, এই যে 7টা। এখন 7টার নামগুলো অবশ্যই জেনে নিবা।
দেখো এবার বলা হয়েছে কি সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্ভুক্ত? এই যে পাহাড়ি ভূমি, নরমালি হচ্ছে সাঙ্গু নদী চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকেই প্রবাহিত হয়ে থাকে, এটা হচ্ছে পাহাড়ি ভূমি। আচ্ছা, এবার কি বলা হচ্ছে দেখি একটা উদ্দীপক। আলী মিয়া তার গ্রামের বাড়িতে এবং কৃষি জমিতে প্রায় কিছু কিছু ছোট গর্ত দেখতে পায়। জি, কি করবো এখানে ব্ল্যাক নিতে পারবো, এটার জন্য হোয়াইটের জন্য ব্ল্যাক নিতে, আর ব্ল্যাকের জন্য পার্পল আছে। জি স্যার। হ্যাঁ, দেখো হচ্ছে তিনি কিছু ছোট ছোট গর্ত দেখতে পায় এবং গর্তগুলোর চারপাশে মাটি জমানো থাকে। আচ্ছা, সেখানে বলছে উদ্দীপকটি পড়ো এবং 8 নম্বরে দেখো কি বলা হয়েছে। উদ্দীপকটি পরীক্ষাটি আসলে কি? এই যে বিচনী ভবন, যখন তোমার ডিফারেন্সটা পড়বা তখন হচ্ছে কি ওই যে নগ্নি ভবন বিচনী ভবন একটা ছক পড়তে বলেছিলাম, ওখান থেকে কিন্তু তোমার এমসিকিউটা কভার করবে। কি দেখো এই যে ছোট ছোট গর্ত দেখতে পায়, বিচনী ভবন হচ্ছে অর্থাৎ নিচ থেকে বায়ু বা হচ্ছে কি পানি এসে জমিটাকে হচ্ছে ছোট ছোট গর্ত তৈরি করে দেওয়া, সেটা হচ্ছে এই বিচনী ভবন। অর্থাৎ এখানেই বলা হয়েছে উনি কৃষি জমিতে কতগুলো হচ্ছে কি ছোট ছোট গর্ত দেখতে পেয়েছে, যেটাই হচ্ছে বিচনী ভবন এই প্রক্রিয়াটা। আচ্ছা, ওকে, এই যে তৃতীয় অধ্যায়তে আমরা অলরেডি শেষ। দেখো এখান থেকে নরমালি কি পড়বা, জাস্ট আরেকবার একটু ওভারভিউ দেই। দেখো এখান থেকে এই যে 5 অঞ্চল থেকে এমসিকিউ আসে, আর হচ্ছে দেখো এই যে ভূ আলোড়ন এবং ভূমিকম্প, যে ভূমিকম্প, আগ্নেয়গিরি অঙ্গন এবং সুনামি, এই তিনটা কারণ ফলাফল, ঠিক আছে, এই তিনটা মাস্ট পড়ে যাবা। দেন হচ্ছে বিচুনি ভবন নগ্নি ভবনের হচ্ছে ডিফারেন্স একটু পড়লা ক্ষমার্কের জন্য, আর নদী এবং নদী পর্যায়। আচ্ছা, এতটুকু পড়লেই ইনশাল্লাহ এখান থেকেই কোশ্চেনগুলো এসে থাকে। ওকে, কারো কোনো কোশ্চেন আসে? কারণ তোমাদের কোনো কোশ্চেন নাই এই অধ্যায় থেকে? কোশ্চেন করো তো দেখি, কি কি কোশ্চেন করো। ওকে, দেখো নেক্সট হচ্ছে চতুর্থ অধ্যায়ে চলে আসছি। এটা হচ্ছে বায়ুমণ্ডল এবং বায়ু দূষণ। এটা হচ্ছে একটা ইজি অধ্যায়, এটা আসলে একবার পড়লেই পারা যায়। এখান থেকে নরমালি কি পড়বা, দেখো বায়ুর উপাদান এবং বায়ুমণ্ডলের স্তরবিন্যাস খুবই ইম্পর্টেন্ট। এটা এই যে হচ্ছে বায়ুর উপাদান এবং বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটা মাস্ট ইম্পর্টেন্ট। দেন হচ্ছে এই যে বায়ুর দূষণ এবং দূষক উৎসগুলো, কোথা থেকে আসলে দূষণগুলো আসে এবং হচ্ছে মানে কারণগুলো আর ফলাফলগুলো, এক কথায় আর কিছুই না। আর এখান থেকে এই বায়ু দূষণ প্রতিরোধটা আসে নর্মালি একটু পরাগমন উচ্চতর দক্ষতা এসে থাকে এটা। দেখো এই যে যখন বায়ুর উপাদানগুলো পড়বা পরীক্ষায় আসে, বায়ুর উপাদান একদম মাস্ট আসে, এমসিকিউর জন্য তো আসি। যেমন হচ্ছে অক্সিজেনের পরিমাণ কত, অক্সিজেনের পার্সেন্টেজ কত, নাইট্রোজেনের পার্সেন্টেজ কত, এটা আসবে। তারপর হচ্ছে মানে এরকম আসে। এবার ক্ষমার্কের জন্য আসে যে বায়ুর উপাদানগুলো ব্যাখ্যা করো, তখন তোমরা করবা এরকম একটা গোল মানে হচ্ছে পাই চার্ট আঁকবা, ঠিক আছে। এই যে গোল পাই চার্ট এঁকে জাস্ট হচ্ছে দেখাবা নাইট্রোজেন কত 78%, অক্সিজেন 21%, অ্যান্ড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 0.04%, আর হচ্ছে আদার হচ্ছে 0.96%। একটু মনে রেখো যে এই ক্যালকুলেশনগুলো যেন একটু ভুল না হয়, কারণ এখানে 78 দেওয়া আছে, তুমি যদি এখানে আবার 59 দিয়ে দাও তাহলে তো হবে না। এটা একটু মনে রাখবা। দেন দেখো তারপর এভাবে আঁকবা, এই নাইট্রোজেনের এতটুকু পার্সেন্ট, কার্বন ডাইঅক্সাইড এতটুকু, একে তারপর বুঝাই দিবা। ওকে, এতটুকু আঁকার পর নর্মালি ব্যাখ্যা না করলে হয়, তাও দুই এক লাইন ব্যাখ্যা করে দিবা। এরপর দেখো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, যেটা খুবই মোস্টলি ইম্পর্টেন্ট বলা যেতে পারে, ঠিক আছে। দেখো এখানে আমরা তো জানি এগুলো পড়ে এসছে, যে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। দেখো এখানে এই ফিগারটা আঁকবা ওই যে আগের সেই কোন স্কিমের মতোই আঁকা যায়। একে এই যে ডিস্টেন্স গুলা, দেখো ডিস্টেন্স গুলো যদিও ক্লিয়ার দেখতে পাচ্ছ না শিওর, তোমার হচ্ছে বইয়ে দেওয়া আছে, ওই ডিস্টেন্স গুলো একটু মনে রেখো, ডিস্টেন্স গুলো মনে রাখো, ঠিক আছে। অর্থাৎ জাস্ট একে এই যে এভাবে আঁকবা। ধরো সাপোজ আমি ছোট করে আঁকাই দিলাম, এই যে ধরো এটা পৃথিবী, দেন হচ্ছে ট্রপোস্ফিয়ার আঁকলা, স্ট্রাটোস্ফিয়ার আঁকলা, তখন এখানে এই যে আমার হচ্ছে মেজারমেন্ট গুলা লিখে দেবা,
ঠিক আছে, এটা একে একটু এইগুলা লিখে দিবা। আচ্ছা, এবার দেখো এই যে দূষণের কারণগুলো আসে, কারণ কারণ এবং প্রভাবগুলোই বেশি আসে থাকে। তো কি কি কারণ দেখো, মানবসৃষ্ট কারণ আসে এবং হচ্ছে প্রাকৃতিক কারণ আছে। তো তোমরা হচ্ছে একটু আলাদা করে লিখে দিতে পারো, আবার সবগুলো একসাথে পয়েন্ট আকারে লিখে দিতে পারো। দেখো একটা কাজ করবা, আচ্ছা কারণ এবং ফলাফলগুলোতে তোমরা গদ বাঁধা ভাবে লিখবে না। গদ বাঁধা মানে হচ্ছে অনেকে প্যারা আকারে লিখে, আমি বলবো কি প্যারা আকারে না লিখে তোমরা পয়েন্ট পয়েন্ট বা হচ্ছে ধরো এই যে এই 1 নাম্বার দিয়ে লিখবা, 1 নাম্বার। দেন হচ্ছে এই যে শিল্প কারখানা থেকে, শিল্প কারখানার ধোয়া থেকে আসলে বায়ু দূষণটা হয়, দেন এইভাবে লিখবা। বা হচ্ছে বুলেট পয়েন্ট ইউজ করতে পারো, কেউ বুলেট পয়েন্ট ইউজ করতে পারো, কেউ হচ্ছে এভাবে অ্যারো ইউজ করতে পারো। ঠিক আছে, কারণ হচ্ছে গদবাঁধা ভাবে লিখলে টিচার তোমার মানে মেইন অ্যান্সারটা খুঁজে পায় না। কারণ হচ্ছে সে, তুমি তো জাস্ট লিখে দিয়ে আসতেছো তোমার একটা এক্সামের খাতা, কিন্তু টিচার কি করে, টিচার হচ্ছে অনেকগুলো খাতা দেখে এবং অনেকগুলো খাতা দেখতে দেখতে সে আসলে কি হাঁপিয়ে যায় এবং হচ্ছে মেইন অ্যান্সার আসলে খুঁজে পাওয়া কষ্ট। তখন হচ্ছে তুমি যদি এভাবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পয়েন্ট দিয়ে লেখো, তাহলে হচ্ছে কি ইজি হয়ে যাবে দেখতে। ওকে, দেখো এরপর যদি বলা হয় এই যে বায়ু দূষণের প্রভাব চলে আসছে, প্রভাবগুলো লিখবা এভাবে, এই যে আমি পয়েন্ট আকারে লিখেছি বুলেট পয়েন্ট গুলো। তোমরা বুলেট পয়েন্ট দিতে পারো, তোমরা হচ্ছে কি মার্কিং নাম্বারিং করেও লিখে দিতে পারো। দেন যদি বলা হয় বায়ু দূষণের প্রতিরোধের উপায়, যদি বলা হয় কি কি উপায় হচ্ছে প্রতিরোধ করা যেতে পারে, কারণ ফলাফলের পর হচ্ছে প্রতিরোধটা চলে আসে। যেমন হচ্ছে কি শিল্প কারখানার নিয়ন্ত্রণ, আচ্ছা এগুলো এখন পড়াবো না, কারণ যেগুলো তোমরা পারো, জাস্ট লিখে নিয়ে আসছি কোন টাইপে কিভাবে লিখবা সেভাবে। আচ্ছা, মোটামুটি জাস্ট এতটুকু পড়লেই হবে, অর্থাৎ মেইন পড়বা হচ্ছে, আবার একটু দেখি, এই যে জাস্ট বায়ুর উপাদানটা দেখবা, এই যে এখান থেকে বায়ুর উপাদানটা দেখবা। তারপর হচ্ছে এই যে দূষক উৎস না, এটা কারণ বা এটা কারণই বলা যেতে পারে, যে কারণটা এটা হচ্ছে কারণ। দেন হচ্ছে ফলাফল এবং প্রতিরোধ, ফলাফল আর হচ্ছে প্রতিরোধ। ওকে, এগুলো পড়লেই চলে আসবে এগুলাই। আচ্ছা, এবার দেখো এই অধ্যায় থেকে কি কোশ্চেন গুলো আসছে দেখি। এই যে ট্রোপোমণ্ডলের বৈশিষ্ট্য কোনটি, ট্রোপোমণ্ডল কোনটা বলতো? এই যে একদম ভূপৃষ্ঠ থেকে একদম উপরে উঠি, প্রথম স্তরটা হচ্ছে ট্রোপোমণ্ডল। দেখো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপের হ্রাস পেয়ে থাকে। এটা যখন মানে হচ্ছে তোমরা যখন পড়ে আসছো, তোমরা অলরেডি অপশন দেখলেই পেরে যাবা, এত ভয় পাওয়ার কিছু নেই। আসলে আমরা কি করি, এক্সামে হলে ভয় পাই, এক্সামে আসলে ভয় পাওয়ার কিছু নেই। যদিও আমাদের আসলে ভয় পাওয়ার নর্মালি চলে আসে, না পাইলেও কিছু মানে চাই না, ভয় পাবো না, কিন্তু তারপরও কি ভয় চলে আসে। কারণ হচ্ছে কি, মানে হচ্ছে সারা বছর পড়ে আসছি, এখানেই আমার মার্কিংটা চলে আসছে। কারণ এটা দিয়ে আমাকে বিবেচনা করা হচ্ছে, কিন্তু এজ এ বাংলাদেশের পার্সপেক্টিভ যদি বলা হয়, এই এক্সামের মার্কসটা দিয়ে আমাকে বিবেচনা করা হচ্ছে। কিন্তু সবসময় মনে রাখবা, এক্সামের মার্কসটা দিয়ে আসলে একটা বিবেচনা করা উচিত না। আর হচ্ছে এমন হতে পারে যে তুমি একটা এক্সাম কোনো মানে সাপোজ খারাপ দিছো, কারণ হচ্ছে তুমি অসুস্থ ছিলা, এখন তোমাকে কি সবসময় কি খারাপ ভাবে নিব না। আর হচ্ছে তোমরা হয়তো অনেকেই অলরেডি হচ্ছে দেখেছো যে হচ্ছে সামনে এসএসসি যারা হচ্ছে, এই যে এইমাত্র এসএসসি কয়দিন আগে এসএসসি রেজাল্ট দিল, সেখানে কিন্তু এবার কিন্তু অত বেশি প্লাস দেয় নাই, এবার কিন্তু একদম এক্সাক্ট নাম্বারটা দিছে। তো সেখানে দেখা যাচ্ছে এ প্লাস আগে হয়তো অনেক বেশি দিত, কিন্তু এখন হচ্ছে এক্সাক্ট নাম্বারটা দিচ্ছে, এ প্লাসের মানটা বা সংখ্যাটা কমে আসছে। আর যে কারণে আমাকে কি করতে হবে, আমাদের একটু আরো বেশি হচ্ছে মানে হচ্ছে মানে স্মার্ট হতে হবে। অর্থাৎ আমাকে সুন্দরভাবে খাতাটাকে রিপ্রেজেন্ট করতে হবে, যাতে সবার মধ্যে টিচার আমাকে একটু নাম্বার বেশি দেওয়ার ট্রাই করে। টিচাররা কখনো হচ্ছে নাম্বার কম দেওয়ার ট্রাই করে না, টিচাররা বেশি ট্রাই করে যদি তুমি ওই মেইন টপিকটা একটু কোনো মতে লিখতে পারো। ঠিক আছে, কোনো মতে লিখতে পারলেই হচ্ছে তোমার নাম্বারটা চলে আসবে। মাহি বলেছে ভয় পাবো না, এইবার ফেল করলে পরের বার আবার দিব। দেখো ভয় পাবা না, কিন্তু তাই বলে হচ্ছে আত্মবিশ্বাস রাখতে হবে।
আর হচ্ছে পরের বার দিব, এটা তো ভালো তোমার জন্য, কারণ হচ্ছে কিন্তু তুমি চেষ্টা করবা এইবারে অনেক ভালো করার জন্য। পরের বার অধ্যাবাসী হবা, কিন্তু এইবারে অধ্যাবাসী হয়ে ভালো একটা মানে রেজাল্ট বের করো, পরের বার কেন চেষ্টা করবা? চিন্তা করবা এইবারই হচ্ছে, এইবার ইনশাল্লাহ ভালো করবো। দেখো, নাজমুল সাকিব বলেছে আপু একটু সরে দাঁড়ান, এসএস নিবো। আচ্ছা, কোন পৃষ্ঠার এসএস নিবা? আমি তো অলরেডি অনেক, তোমার কমেন্ট অলরেডি উপরে চলে গেছে। জয়ন্ত চন্দ্র বলেছো আপু প্রস্তুতি ভালো। হ্যাঁ, একটু প্রস্তুতি ভালো হচ্ছে, তুমি এক্সামে একটু ভালো মতো রিপ্রেজেন্ট করতে হবে। দেখো, প্রস্তুতি সবাই ভালো মতো নেয়, কিন্তু টাইমলি সবাই রিপ্রেজেন্ট করতে পারে না। তোমার চেষ্টা করবা টাইমলি রিপ্রেজেন্ট করার। দেখো, আচ্ছা, আরিয়ান শুভ বলেছো 100% হচ্ছে কনফিডেন্ট নিয়ে যায়। এটা খুবই একটা ভালো দিক, ঠিক আছে। কারণ হচ্ছে আমি নিজেই 100% কনফিডেন্ট নিয়ে কখনো এক্সাম হলে যেতে পারি না। কারণ দেখা যায় আমি এক্সাম হলে হচ্ছে খুবই প্যানিক অ্যাটাক হয়। এক্সামের প্রশ্ন পাওয়ার আগে আমার, যখন প্রশ্নটা পাবো ঠিক আগ মুহূর্তে আমার খুবই মানে মনে হয় দম বন্ধ হয়ে যাবে, এই মানে এরকম এরকম কিছু একটা হয়। কিন্তু কনফিডেন্ট থাকাটা আসলে ভালো। কনফিডেন্ট থাকলে হয় কি, একটা পজিটিভ দিক, তুমি সবসময় তোমার হচ্ছে পারা জিনিসগুলো খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে। একটু ওয়েট, পানি খেয়ে নেই। আসলে বলতে গেলে কি, আজকে আমার একটা এক্সাম ছিল, সকাল 9টা এক্সাম ছিল, একদম 4 ঘন্টা এক্সাম দিয়েছি। এরপর হচ্ছে এক্সাম দিয়ে নর্মালি একটু বিজি ছিলাম, এরপর এখানে চলে আসছি। দেখা যাচ্ছে হচ্ছে আমি ঠিকমতো ফ্রেশ হতে পারি নাই, প্লাস হচ্ছে আমি এখন পর্যন্ত লাঞ্চও করি নাই। তো হচ্ছে আমার গলাটা আসলে বসে গেছে, এরকম আসলে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, আবার পরে চলে আসি। দেখো, সৌরপর্দা বলা হয় কোন স্তরকে? এই দেখো, ওজোন স্তরকে। এটা বইয়ের মেন একদম ই থেকে আসছে, জ্ঞানমূলক থেকে আসছে। বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত? দেখো, এখানে কিন্তু ওই যে আমরা একটা পাই চার্টের মধ্যে গোল গোল চিত্রের মধ্যে কিন্তু আমরা পার্সেন্টেজ গুলো দেখেছি। সেখান থেকে অক্সিজেনের শতকরা হার হচ্ছে কত? 21%। ঠিক আছে। এভাবে অক্সিজেন কেন, যে কোনো নাইট্রোজেন দিতে পারে, নর্মালি নাইট্রোজেনও দেয় এবং অক্সিজেন, এই দুইটা থেকেই দিয়ে থাকে। দেখো, বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর কোনটি? এই যে ট্রপোস্ফিয়ার, প্রথম স্তরটাই ট্রপোস্ফিয়ার। আচ্ছা, ওকে। এবার দেখি অথা থেকে কি কোশ্চেন আসে। এই যে বায়ুমণ্ডল কাকে বলে? ঠিক আছে, এটা তো জ্ঞানমূলক প্রশ্ন। অর্থাৎ কি, আমাদের এই যে পৃথিবীতে যে স্তরটা হচ্ছে বিদ্যমান, সেটাকে আমরা কি, বায়ুর যে স্তরটা, সেটাই বায়ুমণ্ডল বলা হয়ে থাকে। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কেন ইম্পর্টেন্ট? কারণ যদি কারণ বলা হয়ে থাকে কি, জলীয় বাষ্প হচ্ছে কি বায়ুর আর্দ্রতা ধরে রাখে, এজন্য ইম্পর্টেন্ট। আর অনেকগুলো পয়েন্ট আছে, তোমরা অবশ্যই পড়েছো। এবার দেখি, উদ্দীপকে 2-এর ক ছকের বর্ণনা দাও। দেখো, এখন 2 যাই, 2-এ হচ্ছে এই যে 2, চিত্র 2 পেলাম। এখন এই যে কটা পেলাম, এটা কি, এটা লেখা ভূপৃষ্ঠ। আর এ ক হচ্ছে কি হতে পারে? ট্রপোস্ফিয়ার। কারণ আমরা জানি হচ্ছে ভূপৃষ্ঠের পরেই হচ্ছে ট্রপোস্ফিয়ারটা, বা প্রথম স্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তো এটাই বলেছে, এই যে ক ছকের বর্ণনা দাও। তো আমি কি বলেছিলাম যে তোমাদের হচ্ছে বায়ুর স্তরগুলো থেকে প্রশ্ন এসে থাকে। ঠিক আছে। তো এই যে ক ছকের বর্ণনা, অর্থাৎ এই ট্রপোস্ফিয়ার থেকে প্রশ্ন এসে থাকে। মানে শুধু ট্রপোস্ফিয়ার না, এখানে যে 5টা স্তর রয়েছে, সেই 5টা স্তর যে কোনো স্তর থেকে আসতে পারে, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। এরপর দেখি, উদ্দীপকে উল্লিখিত বছরের এখানে কি লেখা? আচ্ছা, একটা উদ্দীপক ছিল সম্ভবত। চিত্র নাম্বার 1-এ ইঙ্গিতপূর্ণ দূষণের প্রভাব বিশ্লেষণ করে। দেখো, এখানে বলা থেকে চিত্র 1, চিত্র 1-এ কি লেখা আছে? একটা শিল্প কারখানা লেখা আছে। সেখান থেকে আমরা দেখতেছি একটা ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়া টাইপের কিছু একটা বের হচ্ছে। তার মানে কি, বায়ু দূষণ হচ্ছে। দেখো, অর্থাৎ চিত্র 1-এ ইঙ্গিতপূর্ণ দূষণের প্রভাব বিশ্লেষণ করো। ওই যে বলেছিলাম যে কোনো হচ্ছে বায়ুর হচ্ছে কি, তোমাকে কারণ এবং ফলাফলটা, প্রভাবটা দেখতে হবে। এই যে প্রভাবটা চলে আসছে,
ঠিক আছে, অর্থাৎ এইগুলোর মধ্যে প্রশ্নগুলো এসে থাকে। একটু মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করো, এরপর যদি হচ্ছে এই অনুযায়ী পড়ো ইনশাল্লাহ, আর এভাবে যদি একটু খাতা রিপ্রেজেন্ট করো, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারবো তোমার এ প্লাস আসবে ইনশাল্লাহ। কিন্তু তোমাকে এই স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে তুমি সুন্দর করে একটা স্মার্টলি সুন্দর স্পষ্ট একটা ছবি আঁকবা এবং ওই সম্পর্কে রিলেটেড 5 থেকে 6 লাইন লিখবা। ঠিক আছে, এখন আসলো বায়ু দূষণ সম্পর্কে, তুমি লিখে আসলা পানি দূষণ সম্পর্কে, তাহলে আর নাম্বার পাবা না। এখন হতে পারে যে আপনি তো বলেছিলেন যে লিখেছি সেরকম না, তাহলে তুমি তো বায়ু দূষণ আসছে, তুমি পানি দূষণ লিখলে কি নাম্বার দেবে না? তুমি বায়ু দূষণ আসছে, বায়ু দূষণ সম্পর্কে একটা কোন সুন্দরভাবে একটা মানে হচ্ছে রিপ্রেজেন্ট করবা খাতায়, তাহলে মার্কস ইনশাল্লাহ চলে আসবে। ওকে, নেক্সট চলে যাই। পঞ্চম অধ্যায় দেখো, এই অধ্যায়টা আসলে বড় আছে, আর এখান থেকে নর্মালি হচ্ছে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, আমি বলেছিলাম। দেখো এই যে জলবায়ুর উপাদানটা দেখো এখানে, সরি এটা না, দেখো এখান থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই যে জলবায়ুর উপাদানটা এবং নিয়ামকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে নিয়ামকটা একদম 3 স্টার বলা যেতে পারে, 3 স্টার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাপ বলয় বায়ুচাপ বলয়, এটা একটু পড়বা, এই তাপ বলয় বায়ুচাপ বলয় একটু পড়বা, কারণ এখান থেকেও প্রশ্ন আসে। এছাড়া হচ্ছে এই মেঘ বৃষ্টিপাত খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেঘ বৃষ্টিটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 2 স্টার বলা যেতে পারে। ওকে, এখান থেকে হচ্ছে এই বায়ুর উপাদান এবং নিয়ামকটা হচ্ছে 3 স্টার, এবং হচ্ছে মেঘ বৃষ্টিপাত কিন্তু 2 স্টার। এছাড়া হচ্ছে এই তাপ বলয় বায়ুচাপ বলয় এগুলা পরীক্ষায় এসে থাকে। আর হচ্ছে দেখো এই যে প্রভাব, কারণ প্রভাব, সবকিছুতে কারণ প্রভাব চলে আসবে। এই ঘূর্ণিঝড় কালবৈশাখী এগুলো হচ্ছে আসবে না অতটা, বাট তাও একটু দেখে যে, কারণ হচ্ছে ঘ নম্বরে দেখা যায় মাঝে মাঝে দিয়ে দিতে পারে এই কালবৈশাখী টর্নেডো, যেহেতু বাংলাদেশের, তো বাংলাদেশের পার্সপেক্টিভে বা পরিপ্রেক্ষিতে দিয়ে দিতে পারে। দেখো এখানে কি বলা হয়েছে, জলবায়ুর উপাদানগুলো, এই যে জলবায়ুর উপাদানগুলো রয়েছে, জাস্ট বুলেট পয়েন্টগুলো এভাবে লিখবা, তারপর হচ্ছে এক লাইন এক লাইন করে লিখে দিবা। ওকে, দেখো জলবায়ু নিয়মগুলো, এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশ, এগুলো থেকে এমসিকিউ কিন্তু আসে। ঠিক আছে, এই যে জলবায়ু নিয়ামক থেকে কিন্তু এমসিকিউ আসে। আর হচ্ছে যখন তাপ বলয় আসবে, তাপ বলয় পড়ার সময় এই চিত্রটা দিবা। ঠিক আছে, চিত্রটা হচ্ছে এখন আর বোঝাচ্ছি না, কারণ কর্কনগান্ধী, কারণ তোমরা অনেক কিছু পড়ে আসছো, আর এটা শেষ করতে হবে, তোমাদের কালকে এক্সাম। তার যদি বোঝা যায় তাহলে টাইম ডিউরেশনটা অনেক বেড়ে যাবে ক্লাসেরটা। তোমরা হচ্ছে তাড়াতাড়ি এটা আর কি এই ফিগারটা আঁকবা এক কথায়। আচ্ছা, এরপর হচ্ছে বায়ু চাপ বলয়, আমি বলেছিলাম বায়ু তাপ বলয় হচ্ছে, এবং হচ্ছে চাপ বলয়টা পড়বা। তো হচ্ছে এই চাপ বলয়ের ক্ষেত্রেও এই ছবিটা আঁকবা। এখন এই ছবিটা হুবহু এরকম আঁকতে হবে না, এত কালারফুল আঁকতে হবে না। তোমরা কি করবা, জাস্ট হচ্ছে পেন্সিল দিয়ে কোনো মতে এঁকে দিলে হবে। ওকে, এরপর দেখি, দেখো বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ একদম এমসিকিউর জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনি ভাবে গমার্কের জন্য ইম্পর্টেন্ট। কারণ এই যে বিভিন্ন রকম নিয়ত বায়ু, তারপর হচ্ছে সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, এইগুলো থেকেই প্রয়োগ এবং অনুধাবনের প্রশ্ন আসে। ঠিক আছে, পরীক্ষা আসবে, ধর হচ্ছে একটা উদ্দীপক দিল, সেখান থেকে এই নিয়ত বায়ুর হচ্ছে কোনো হিন্টস দিল, এবং তোমাকে সে বলল যে ওই বায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন। তখন হচ্ছে কি করতে হবে, তখন তোমাকে বুঝে নিতে হবে, যদি মানে হচ্ছে আমি বুঝতে পারি যেটা নিয়ত বায়ু, তখন আমি নিয়ত বায়ু বুঝে দেন হচ্ছে ওই বায়ুটা সম্পর্কে একটু 6 থেকে 7 লাইন লিখে দেব। আর জিওগ্রাফিতে হচ্ছে এত বেশি মানে ভূগোলে এত কিছু লিখতে হয় না, জাস্ট কয়েকটা লাইন লিখে দিলি একটু ইনফরমেটিভ, তাহলে হয়ে যায়, আর একটা ফিগার টিগার রেখে দিলেই হয়ে যায়। দেখো একজনের মাহি বলেছো নিয়ামকটা কি। নিয়ামকটা হচ্ছে যে বিষয়গুলো হচ্ছে আমার নির্ধারণ করে, নিয়ামক হচ্ছে কি যে বিষয়গুলো আমাকে নির্ধারণ করবে, অর্থাৎ বায়ু প্রবাহকে কি কি বিষয়গুলো নির্ধারণ করে বা প্রভাবিত করে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ামক। এই যে অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, ঠিক আছে, এইগুলা তোমাকে জলবায়ু হচ্ছে নিয়ামক, অর্থাৎ তোমাকে যেগুলো হচ্ছে প্রভাবিত করে, এটা মনে রাখতে হবে। পরীক্ষায় যে নিয়ামক কি আসতে পারে এবং নিয়ামক কি এবং কোনগুলো, এটাও আসতে পারে। ওকে, দেখো
এই যে এটা তো বায়ুপ্রবাহ পড়বা, কারণ হচ্ছে এই শ্রেণীবিভাগগুলো অবশ্যই মাস্ট পড়বা, কারণ যে কোনো একটা শ্রেণীবিভাগ তোমার প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য আসতে পারে, এবং এখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, এমসিকিউ মাস্ট আসবে, আসতে পারে না, মাস্ট আসবে। এই যে মেঘের শ্রেণীবিভাগগুলো আসে এমসিকিউ ক্ষেত্রে আসে, আর হচ্ছে ক্ষমার্কের জন্য আসতে পারে। ঠিক আছে, ওকে। এবার বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ খুবই ইম্পর্টেন্ট, এই যে 3 স্টার বলা যায়। ঠিক আছে, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগে যে পরিচলন বৃষ্টি, শৈলোৎক্ষেপ বৃষ্টি, ঠিক আছে, এখান থেকে এই চারটা, বা তোমাদের বইতে চারটাই আসে নর্মালি, এই চারটা থেকে প্রয়োগমূলক এবং হচ্ছে উচ্চতর দক্ষতায় এই চারটা থেকে আসে। বুঝছো? তো তোমরা এই বৃষ্টিপাতের শ্রেণী বিভাগগুলো এখান থেকে এটা সম্পর্কে তার 6 থেকে 7 লাইন লিখবা, এখান থেকে 6 থেকে 7 লাইন লিখবা। যে কোনো তো একটা আসবে, দুইটা তো আসবে না। দুইটা আসবে যদি হচ্ছে উচ্চতর দক্ষতা হয়, তখন বলতে পারে যে এই দুইটার মধ্যে তুমি ডিফারেন্সটা দেখো, বা হচ্ছে এই দুইটা বিশ্লেষণ করো আলাদাভাবে, তখন দুইটা আলাদা আলাদা করে ব্যাখ্যা করে দিবা। ওকে, এবার দেখি এটা থেকে এমসিকিউ গুলা কি কি। বায়ুতে কিসের উপস্থিতি আর্দ্রতা নির্দেশ করে? দেখো, জলীয় বাষ্প। এই যে আমরা হচ্ছে বায়ুর আর্দ্রতা কতগুলো নিয়ামক পড়েছিলাম, ঠিক আছে, ওখানেই এই জলীয় বাষ্প আছে, যখন পড়বা তখন এমসিকিউ চলে আসবে। কোনটি আবহাওয়ার উপাদান নয়? দেখো, আবহাওয়ার উপাদান নয়, যখন আমরা আবহাওয়ার উপাদান পড়তেছি তখন পয়েন্টগুলো পড়বো এবং অপশনে দেখবো সেই পয়েন্টের বাইরে কোনটা আছে, তাহলে হচ্ছে কি সেটা উপাদান নয়। এই যে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মানে এগুলো কি হয়ে থাকে, এগুলো হচ্ছে উপাদান, তাহলে এই অক্ষাংশটা উপাদান নয়, এর জন্য অক্ষাংশ। ওকে, অনেকে হচ্ছে কি করে এই প্রশ্নগুলো ভুল করে থাকে, ডিরেক্টলি জাস্ট হচ্ছে এক্সামটা প্রশ্নটা দেখেই যে কোনটি আবহাওয়ার উপাদান মনে করে যে উপাদান চাইছে, আসলে তো এটা তো নেগেটিভলি চাইছে, তাতে উপাদান নয়টা চাইছে, সে হচ্ছে কি এটা ভালো করে দেখে না। তুমি কি করবা, প্রশ্নটা যখন পাবা তখন হচ্ছে এই পুরো প্রশ্নটা পড়বা, অর্থাৎ এখানে পুরোটা পড়বা কোনটি আবহাওয়ার উপাদান নয়, দেখে চারটা অপশন দেখবা, সবগুলো অপশন দেখবা। তোমার মনে হতে পারে যে প্রথম অপশনই অ্যান্সার হয়ে যাবে বা শিওর তুমি, তারপরে বলবো তুমি প্রথম অপশন থেকে ক থেকে ঘ চারটা অপশনই দেখবা, চারটা অপশন দেখে তারপর মানে হচ্ছে অ্যাকুরেটটা দেখাবা। কারণ অনেক সময় দেখা যায় পাশাপাশি অ্যান্সার গুলো থাকে, সেম, একদম সেম সেম, মানে এইটা 90%, এটা 80% শিওর, বাট 90% শিওর, তখন তুমি 80% দেখাই দিলা, তাহলে হবে না, একটু কেয়ারফুলি হতে হবে। দেখো, আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে কি বলে? জলবায়ু, সেই ছোটবেলা থেকে পড়ে আসছি। বায়ুতে জলীয়বাষ্পের উপস্থিতিকে কি বলে? এই যে বায়ুর উর্ধ্বতা, এটা মনে হয় রিপিট প্রশ্ন আমরা 2বার করতেছি, অর্থাৎ এগুলো পরীক্ষা এসে থাকে এরকম। আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে জলবায়ু, দেখো আবার রিপিট চলে আসছে, এটাও রিপিট চলে আসছে। ওকে, দেখি এখান থেকে সৃজনশীল কিরকম আসছে। দেখো, নিয়ত বায়ু কাকে বলে? এই যে আমি বলেছিলাম বায়ুর শ্রেণী বিভাগটা মনে আছে, সেই যে শ্রেণী বিভাগ পড়েছিলাম, সেই শ্রেণী বিভাগ থেকে এই যে এখান থেকে যে কোনো জায়গায় আসতে পারে, অর্থাৎ কয়ও আসতে পারে, খ, গ, যে কোনো জায়গায় আসতে পারে। ঠিক আছে, এই যে নিয়ত বায়ু কাকে বলে জাস্ট এক লাইনে বলে দেবা যে উপরে উত্তর বলয় থেকে হচ্ছে এই যে দক্ষিণ বলয় যখন আসে প্রতিনিয়ত যে বায়ুটা বয় তাকে নিয়ত বায়ু বলে, অর্থাৎ তোমরা তোমাদের ভাষায় বলবা, বইয়ের ভাষায় এরকম। দেখো, অনেকে কি করো, মুখস্থ করো, মুখস্থ করা আসলে অত কিছু দরকার হয় না, মুখস্থ আসলে কিছুদিনের জন্য থাকে, এরপর আর থাকে না। কাজটা কি করবা, রিডিং পড়বা, জাস্ট রিডিং পড়ে তুমি ওই জিনিসটা বোঝার বা হচ্ছে নিজের মধ্যে অনুধাবন করবা আসলে জিনিসটা কি বলা হয়েছে, দেন হচ্ছে তুমি নিজের ভাষায় বলবা বা লিখবা। মুখস্থ করা আসলে কোনো দরকার হয় না, মুখস্থ জিনিসটা আসলে এত গদ বাঁধা, এত পড়া মুখস্থ করে কখনো শেষ করা যায় না। তুমি হচ্ছে বই থেকে 6-7 বার পড়বা, পড়লে দেখবা তোমার ওই মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে মাথায়, তুমি বানাই লিখতে পারবা। বানাই মানে ওই বইয়ের কথাটাই তুমি বানাই লিখতে পারবা। বানাই যখন আমরা বানাই বলি তখন মনে করি যে না পড়ে, না পড়ে বানাই লিখলে সেটা কোনো অর্থবোধক হয় না, সেটা কোনো আসলে মিনিং হয় না। তুমি যদি পড়ে বানাই লেখো তখন দেখবা অর্থটা চলে আসছে। আচ্ছা, নিম্নচাপ সৃষ্টির কারণগুলো ব্যাখ্যা করো। আচ্ছা, নিম্নচাপ সৃষ্টি হয় নরমালি তাপমাত্রা মানে হচ্ছে যখন হচ্ছে বেড়ে যায়, তখন হচ্ছে জলীয় বাষ্পগুলো উপরে উঠে যায় এবং নিম্নচাপ সৃষ্টি হয়। দেখো, উদ্দীপকের ক বায়ু প্রবাহের কারণ ব্যাখ্যা করো। এই যে ক, দেখো এটা হচ্ছে ক হচ্ছে, দেখো উত্তর পূর্ব হচ্ছে নিয়ত বায়ু, ওই যে আমরা নিয়ত বায়ু পড়েছিলাম তার শ্রেণীবিভাগ থেকে এখান থেকে আসছে, সেটার হচ্ছে কারণ ব্যাখ্যা করতে বলছে। যে কারণ, প্রভাব, এই যে বৈশিষ্ট্য, বা এই যে ক ও খ বায়ু প্রবাহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এই যে ক এবং খ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে উত্তর পশ্চিমের পশ্চিমা বায়ু। ঠিক আছে, এই দুইটার ডিফারেন্স চাইছে, বৈশিষ্ট্য বা বিশ্লেষণ করো, ডিফারেন্স না বৈশিষ্ট্য চাইছে। তার মানে এখান থেকে এই ক সম্পর্কে 5 লাইন লিখলা, 6 লাইন লিখলা, খ সম্পর্কে 6-7 লাইন লিখলা, অত বেশি মানে পৃষ্ঠা বানানোর দরকার নেই, কারণ হচ্ছে ভূগোলে কম লিখলেই হয়ে যায়। আর অবশ্যই ফিগার আঁকবা, তোমাদের বইতে যে ফিগারগুলো আছে সবগুলো আঁকবা, এখানে সবগুলো নিয়ে আসা হয় নাই, বইয়ে রিলেটেড যে ফিগারগুলো আছে সেগুলো দেখবা, সেগুলো দেখে নিজের মতো আঁকার চেষ্টা করবা।
প্রথম প্রথম একটু কঠিন লাগবে ফিগারগুলো আঁকতে, কিন্তু হচ্ছে যখন হচ্ছে কয়েকবার আঁকবা দেন হচ্ছে তোমার কি ইজি হয়ে যাবে। দেখো এখান থেকে হচ্ছে কি করতে পারো, এখান থেকে হচ্ছে এই যে জলবায়ু শ্রেণী বিভাগটা ইম্পর্টেন্ট, দেন হচ্ছে এই মৌসুমী জলবায়ুটা মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে মৌসুমী, বাংলাদেশের জলবায়ুটা নর্মালি মৌসুমী বায়ু, তো এখান থেকে যখন পড়বা তখন এটা কভার করে যাবে। তো এটাও 2 স্টার ইম্পর্টেন্ট, এটাও 2 স্টার। আচ্ছা, আর হচ্ছে এখান থেকে এই জলবায়ু পরিবর্তন বাংলাদেশে এটা একটু পড়তে পারো, যে বাংলাদেশে রিসেন্টলি হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তো এর জন্য এটার প্রভাবটা আসতে পারে। দেখো জলবায়ু শ্রেণীবিভাগ যখন পড়বা, যে প্রথমে যেটা বললাম যে এই যে এটা জলবায়ু শ্রেণীবিভাগ যখন 2 স্টার দিয়েছি, কিন্তু এখানে যখন পড়বা তখন হচ্ছে এই ম্যাপটা ইউজ করে পড়ো, তোমাদের জন্য ইজি হবে, মনে রাখার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর যদি এক্সামে আঁকতে পারো তাহলে তো অনেক ভালো, কারণ এটা একটু একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে হয়তো তোমাদের হচ্ছে মানে লেভেল ছোট, তো তোমরা হচ্ছে মানে এখন ছোট ক্লাসে পড়ো, এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে এত বড় ম্যাপ হয়তো না আঁকতে পারো, কিন্তু আমি বলবো যদি চেষ্টা করো তাহলে সবই সম্ভব, মানুষ চেষ্টা করলে সবই পারে। যদি ইচ্ছা থাকে যে আমি পরীক্ষায় ম্যাপ এঁকে ভালোভাবে রিপ্রেজেন্ট করে মার্কস আনবো, তাহলে আমি বলবো তুমি কয়েকবার চেষ্টা করো, তাহলেই এই ম্যাপ আঁকতে পারবা। এত ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট একটু পড়াশোনা করো। আমরা কি করি, পড়াশোনা করি না, আমরা হচ্ছে ফোন টিপি। বিশেষ করে জেনজি যারা আছে, জেনজি তো প্রচুর ফোন টেপে, সারাক্ষণ কি ফেসবুক স্ক্রল করি, এই ফেসবুক স্ক্রল করি। শোনো আমার একটা কথা, এই যে ফেসবুকে আমি যে ঢুকি, ফেসবুকে আসলে কি পাই বলো তো, ইনফরমেটিভ কি পাই বলো? জাস্ট কয়েকটা আমার ক্লাস ছাড়া আর কিছু কিন্তু ইনফরমেটিভ না। আমি কি দেখি, আমার এই বন্ধু কালকে ঘুরতে গেছে, এই বান্ধবী কালকে ফুচকা খাচ্ছে, এই বান্ধবী হচ্ছে কোথাও হচ্ছে মানে খেলতে গেছে, ফুটবল খেলতে গেছে, এইগুলা সে পোস্ট করতেছে। এগুলা দেখে কি আমার লাইফ হবে বলো? এগুলো দেখে লাইফ হবে না। আর তোমার এখন লাইফটা একদম ট্রানজিশনাল টাইম, অর্থাৎ খুবই মোস্ট ইম্পর্টেন্ট টাইম তোমার লাইফের। অর্থাৎ যদি বলা হয় ইন্টারমিডিয়েট থেকে একদম, যদি বলা হয় 9-10 থেকে ইন্টারমিডিয়েট, এই 4টা বছর এবং অ্যাডমিশন পর্যন্ত মানুষের লাইফের একটা ট্রানজিশনাল সময় চলে। কারণ হচ্ছে এই টাইমে মানুষের হচ্ছে অনেক বেশি কষ্ট করতে হয়, সত্যি সত্যি অনেক বেশি কষ্ট করতে হয়। কারণ তুমি যদি এখন যদি কষ্ট করো, তোমাকে কি বুয়েট মেডিকেল, যদিও তোমাদের অনেকে হয়তো সায়েন্সে আসো, জিওগ্রাফি সায়েন্সে নেওয়া যায় 4th সাবজেক্ট হিসেবে। দেখো আর যদি বিএনইউ থেকে বলি তাহলে কি তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা। আবার হচ্ছে দেখা যাচ্ছে এই সময়টা তুমি ভালোভাবে কাজে লাগাতে পারলে না, তখন কি হবে? তখন দেখো তুমি কোনো ভার্সিটিতে পড়তে পারতেছো না, তোমার হচ্ছে ফ্রেন্ডস সার্কেল সবাই পড়তেছে, তুমি পড়তে পারতেছো না, তোমার বাবা মা তোমাকে বকা দিচ্ছে, তোমার নিজের অনেক খারাপ লাগবে। তো তোমাদের বলবো কি, তোমরা হচ্ছে ফেসবুকটা জাস্ট মানে প্রয়োজনে কাজে লাগাও, টেকনোলজিকে তুমি তুমি কাজে লাগাও, মনে রাখবা তোমাকে যেন টেকনোলজি কাজে না লাগাতে পারে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের বয়সটা কম, কম বলতে তোমরা আসলে মানে অনেক ছোট বলতে গেলে, কারণ হচ্ছে জীবনের কঠিন মুহূর্তে তোমরা এখনই পার করে না, কিছুই হয় নাই, কারণ তোমরা সামনে এডমিশন দিবে, এরপর আস্তে আস্তে জীবনের কঠিন মুহূর্তগুলো দেখা যাবে। কারণ এডমিশনের টাইমে এক কথা বলা যায় মরা বাঁচা, এক কথা বলা কি মরা বাঁচা, অর্থাৎ কোনো মতে বেঁচে থাকা এরকম। একটু পড়াশোনা করো, পড়াশোনা করো, জাস্ট বাবা মা দিকে তাকিয়ে একটু পড়াশোনা করো, কারণ বাবা মা হচ্ছে অনেক কষ্ট করে। তুমি দেখবা তোমার মা তোমাকে জন্য হচ্ছে কি অনেক কেয়ার করে, কিন্তু যখন তুমি পড়তেছো এক্সামের টাইমে তোমাকে খাইয়ে পর্যন্ত দিচ্ছে। তোমার বাবা সারা দিন কষ্ট করে তোমার জন্য ইনকাম করতেছে, আর তুমি কি করতেছো, ফেসবুকে টাইম নষ্ট করতেছো। তাহলে কি হবে? দিন শেষে গিয়ে দেখবা যে এই বাবা মার মুখে হাসি ফুটতেছে না, তখন নিজেকে অনেক একা লাগবে, আর লাইফে একটা সময় গিয়ে কাউরে খুঁজে পাবা না। এই যত এখন ফ্রেন্ড বলো যে একটু ঘুরতে যাই, পড়া যাবে, কালকে পড়া যাবে, কালকে পরীক্ষা রাতে পড়ে ফেলবো, একটু ঘুরে আসি ফ্রেন্ডদের সাথে, বিশ্বাস করো ওইসব ফ্রেন্ড কখনো থাকবে না। সময় বা স্বার্থ পড়লে চলে যাবে, চলে যাবে, কি দরকার সব? তার চেয়ে নিজে একটু ভালো মতো পড়াশোনা করো, ওই হচ্ছে দুঃখিনী মা বাবার দিকে একটু তাকাও, তাকেই পড়াশোনা করো, ভালো একটা লাইফ গড়ো, একটু পড়াশোনা করো, ঢাকা ভার্সিটিতে আসো, এরপর হচ্ছে আরো বড় জায়গায় যাবা ইনশাল্লাহ, দোয়া রইলো। আর হচ্ছে পড়াশোনা করো। দেখো এরপর হচ্ছে নিরক্ষীয় জলবায়ু, এই যে নিরক্ষীয় জলবায়ুটা আসলে এটা ইম্পর্টেন্ট, কিন্তু এই যে পরীক্ষা হচ্ছে এই যে এরকম একটা ম্যাপ দিয়ে দিতে পারে, ম্যাপ দিয়ে হচ্ছে এখানে ডট ডট দিয়ে দিলো, যে এই যে ডট এই এভাবে হচ্ছে কি ভর দিয়ে দিলো, এই অঞ্চলটা মানে নিরক্ষীয় অঞ্চল, এই জন্য এই জলবায়ুটা বলা থাকে কি নিরক্ষীয় জলবায়ু বলা হয়। পরীক্ষা আসলো যে এই অঞ্চলের বা এখানে ক দিল, এখানেও ক দিল, যে ক অঞ্চলের হচ্ছে জলবায়ু ব্যাখ্যা করে, তখন কি করবা, নিরক্ষীয় অঞ্চল বলবা এবং পরেরটা ব্যাখ্যা করে দিবা। আর হচ্ছে এই যে জলবায়ুর প্রভাব, আমি বারবার সেই থেকে বলতেছি যে হচ্ছে কোনো কিছুর হচ্ছে শেষে আছে নর্মালি কারণ প্রভাব আসে, কারণ এবং প্রভাব আসে, কিন্তু ভূগোল থেকে নর্মালি কারণ প্রভাব আসে।
আচ্ছা, এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু আমি ম্যাপগুলো জাস্ট নিয়ে এসেছি, যদি টাইম থাকতো তোমাদের একটু ভালো করে পড়িয়ে দিতাম তাহলে হচ্ছে একটু হচ্ছে, যদিও এখন টাইম লাগবে তাই জাস্ট সাজেশনটা দিয়ে যাচ্ছে আর কেমনে লিখবা। এই যে ভূমধ্যসাগর অর্থাৎ এখানে এই জায়গাটা যদি এখানে থাকে, যে ধরো এখানে একটু ভরাট করে দিল, বললো যে এই এখানে ধরলাম ধরলাম হচ্ছে এখানে, ধরো এখানে ক ধরলাম, এই যে বললো যে ক অঞ্চলে জলবায়ু ব্যাখ্যা করো, তখন কি করবা, এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলবা এবং এটা হালকা একটু 4-5টা ব্যাখ্যা করে দিবা। আর যদি ম্যাপ আঁকতে পারো তোমার জন্য অনেক প্লাস পয়েন্ট, কারণ তুমি 10-এ 10ও পেতে পারো, 9 পেতে পারো। আচ্ছা, একজনই বলেছো আপু কোন অধ্যায় বাদ দেয়া যায় কারণ টাইম আছে, কম আছে পড়ার জন্য। আচ্ছা দেখো, এখানে এটা তোমার উপর ডিপেন্ড করে, নর্মালি হচ্ছে তোমার কাছে যে অধ্যায়গুলো কঠিন লাগে তুমি সেই অধ্যায়গুলো বাদ দিতে পারো। আমার তো টোটাল অধ্যায় 7টা, 7টা অধ্যায় থেকে আমার 8টা প্রশ্ন আসবে। তো তুমি যদি 5টা অধ্যায় পড়ো, তুমি যদি ভালো করে মানে একদম প্রথম থেকে 5টা যদি পড়ো এবং সেটা A to Z পড়ো, তাহলে দেখা যাচ্ছে তুমি 5টা প্রশ্ন একদম 5টা লিখে লিখে দিতে পারবা। তো তাহলে তুমি 2টা বাদ দিতে পারো, এখন তোমার উপর ডিপেন্ড করে। এখন আমার কাছে যে জিনিসটা ইজি লাগবে সেটা জিনিসটা তোমার কাছে ইজি লাগবে না। এই আর হচ্ছে যেগুলো একটু কঠিন আছে সেখান থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা, তো তুমি ওইটা পড়লে তো কিন্তু তোমার 2টা লেখা হয়ে যাচ্ছে। তো তুমি 2টা হচ্ছে তুমি 5টা পড়বা, সেই 5টা হচ্ছে একদম জাস্ট ভালো করে পড়বা, যাতে ওইখান থেকে যে কোশ্চেন আসুক না কেন পারো। ঠিক আছে, কারণ এটা কিন্তু রিস্ক নিচ্ছ। দেখো, এই একজনে বলেছে 2, 3, 4, 5 থেকে 5টা সিকিউ দেয়া যাবে, এত পড়ার দরকার কি? হ্যাঁ এটা ঠিক যে হচ্ছে আমার হচ্ছে 5টা অধ্যায় পড়লে আমি 5টা দিতে পারবো, তো আমি তো এইমাত্রই বললাম যে 5টা অধ্যায় থেকে পড়লেই 5টা পারবো, কিন্তু ভালো করে পড়তে হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা ওকে, এবার দেখি মৌসুমী জলবায়ুটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে বাংলাদেশে মৌসুমী জলবায়ুটাই প্রবাহিত হয়ে থাকে। ওকে, এই যে এই জায়গাটা বলা যেতে পারে, এই জায়গাটা এখান থেকে ধরো বললো যে এই গ অঞ্চলের বায়ুটা কোন, জলবায়ুটা কোনটা, এবং এটা ব্যাখ্যা করো, তখন মৌসুমী জলবায়ু বলে ব্যাখ্যা করে দিবা। আচ্ছা, এই যে মৌসুমী জলবায়ু হচ্ছে বাংলাদেশের জলবায়ুটা, এটাই আর কি নিয়ে আসা হয়েছে এখানে। দেখো এখান থেকে দেখি কি কি প্রশ্ন আসছে। ভ্লাদিমির কোপেন সর্বপ্রথম কত সালে জলবায়ু শ্রেণীবিভাগ করেছেন? আচ্ছা, এই যে কোপেনের একটা জলবায়ু শ্রেণীবিভাগ রয়েছে, ঠিক আছে, এটা 1901 সালে, এটা একটু মনে রেখো। দেন হচ্ছে ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে কি বলা হয়? তাকে মৌসুমী বায়ু বলে। দেখো, মৌসুমী বায়ু হচ্ছে কি, যখন ঋতু পরিবর্তন হয় তার সাথে সাথে সে তার দিক পরিবর্তন করে ফেলে। ওকে, আবহাওয়ার কতদিনের গড় অবস্থাকে দেখো কি বলা হয় থেকে 30 থেকে 40 বলা হয়েছে, নর্মালি হচ্ছে 25 থেকে 30ও হয়। এখানে কিন্তু অপশনে 25 থেকে 30 নাই, যদি দেখো 25 থেকে 30 অপশন আছে তখন সেটা দিলেও হবে, এবং 30 থেকে 40 সেটা দিলেও হবে। আচ্ছা, নিরক্ষীয় অঞ্চলে শীত কখন অনুভূত হয়? দেখো, রাতে নিরক্ষীয় অঞ্চলে শীত অনুভূত হয়। কেন বলো তো? কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চল কোনটা বলো, পারো? নিরক্ষীয় অঞ্চল আছে যখন এইটা, এই যে নিরক্ষ রেখা বরাবর, ঠিক আছে, এই যে 0 ডিগ্রি বরাবর, এটা হচ্ছে আমার কি নিরক্ষীয় রেখা। এই রেখায় হচ্ছে নর্মালি রাতে শীত হয়, কারণ হচ্ছে এখানে সূর্য লম্বভাবে কিরণ দিয়ে থাকে, অর্থাৎ সূর্য একদম ডিরেক্টলি কিরণ দেয়, মানে আলো দিয়ে থাকে, যে কারণে দিনের বেলা অনেক তাপ থাকে, রাতের বেলা সূর্য যখন ডুবে যায় তখন কি, এটা তখন আস্তে আস্তে শীত বাড়তে থাকে। আচ্ছা, প্রশ্ন দেখি কি বলা হয়। এই দেখো, মৌসুমী জলবায়ু কাকে বলে, আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু চলে আসতেছে। তারপর হচ্ছে সমতাপ ও সমবর্ষণ রেখা বলতে কি বোঝায়? আচ্ছা, এগুলো তো একটু পড়ে নিবা। সমতাপ বলতে কি, একটা এলাকার সমান টেম্পারেচার, ধরো হচ্ছে এই একটা এলাকা, এই একটা এলাকার মধ্যে এইখানে রেখাটার টেম্পারেচার এটা 25 ডিগ্রি ধরলাম, এটা 25 ডিগ্রি, এটা 25 ডিগ্রি, এটা হচ্ছে একটা সমতাপ। এটা 26 ডিগ্রি যদি হয় তাহলে কিন্তু এটা সমতাপ না, কারণ হচ্ছে কি এই রেখাটার সাথে যাবে না, এইটা হচ্ছে সমতাপ। আর সমবর্ষণে হচ্ছে ওই একই বৃষ্টিপাতের কথা, অর্থাৎ সমান মাত্রাগুলো। চিত্রে ক চিহ্নিত জলবায়ু অঞ্চলটির উপাদানগুলো বৈশিষ্ট্য ব্যাখ্যা করে। দেখো ক কোথায়, খুঁজেই তো পাচ্ছি না। আচ্ছা, এটা ছবিটা তো অস্পষ্ট, বাট এটা হচ্ছে ক, ঠিক আছে, এই যে এটা ক, আর হচ্ছে খ আছে, এই যে এটা খ, একটু অস্পষ্ট হয়ে গেছে। এই যে ক অঞ্চলটা যদি বলা হয় থেকে জলবায়ুর উপাদান বৈশিষ্ট্য উপাদানগত বৈশিষ্ট্য, তার মানে ক অঞ্চলটা কোনটা? কমেন্ট করে জানাও। বলবো না, আমি একটু আগে বলেছি। বলো তো এখানে ক অঞ্চলটা কি কি?
বলো এই যে ক অঞ্চলটা আসলে কি, কোন জলবায়ু অঞ্চল? বলো বলো, কমেন্ট করে জানাও। পারো না কেউ? ক অঞ্চলটা কি? আমি কিন্তু একটু আগে দেখাইছি এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা। কালকে পরীক্ষা, আজকে যদি না পারো তাহলে হবে? এই যে, হ্যাঁ অনেকেই বলতেছো যে হচ্ছে এই যে রিদি বলেছো, রিদি হানি বলেছো নিরক্ষীয়। হ্যাঁ আসলে নিরক্ষীয় ঠিক আছে, পরীক্ষা এভাবে আসবে নিরক্ষীয়। এই যে আচ্ছা, বিকাশ সাহায্যে বলেছো নিরক্ষীয়। হ্যাঁ আসলে নিরক্ষীয় পরীক্ষা যখন আসবে তখন হচ্ছে তোমরা নিরক্ষীয় লিখে দেন হচ্ছে এই যদি ম্যাপ রাখতে পারো তাহলে অনেক ভালো, যদি এখানে ম্যাপ দেওয়া আসা দরকার নাই বাট দিলে আরো ভালো। এরপর তুমি কয়েকটা লাইন ব্যাখ্যা করো, এই যে বৈশিষ্ট্য বলেছে, ঠিক আছে বৈশিষ্ট্য বলেছে, বৈশিষ্ট্যটা ব্যাখ্যা করে দিবা। আচ্ছা দেখো একজনে বলেছো এই যে নাজমুল সাকিব বলেছো খ মৌসুমী। এই যে খ বলেছো মৌসুমী, কিভাবে বললা বলো তো? মৌসুমী বায়ু আসলে কোথায় হয় বলো? মৌসুমী হয়ে থাকে দেখো এই দিকটায় হয়ে থাকে, এই দিকটা হচ্ছে মৌসুমী হয়ে থাকে। এই খ হচ্ছে ভূমধ্যসাগরীয়, খ হচ্ছে কি ভূমধ্যসাগরীয়। খ কি ভূমধ্যসাগরীয় জলবায়ু, ঠিক আছে। এই যে এদিকে ভূমধ্যসাগরের কাছাকাছি এর জন্য ভূমধ্যসাগরীয়। আর এটা হচ্ছে কি, এই দিকটা হচ্ছে মৌসুমী জলবায়ু আর এদিকটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। ওকে, যেন না ভুলে যাও। এই যে সাহাব লেখছো বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশে মৌসুমী জলবায়ু প্রবাহিত হয়, এটা পরীক্ষায় আসে। ওকে, এবার দেখি খ চিহ্নিত জলবায়ু অঞ্চলটি স্থানীয় উদ্ভিদ, জীবজন্তু এবং কৃষিজ দ্রব্যের ওপর কি ধরনের প্রভাব ফেলে। দেখো এটা বলা হয়েছে এই যে খ চিহ্নিত স্থান কোনটা, ভূমধ্যসাগরীয় জলবায়ু। এটা আসলে কি প্রভাব ফেলে সেটা, অর্থাৎ আগে থেকে বলা কারণ প্রভাব অবশ্যই পড়বা। কারণ প্রভাবগুলো জাস্ট বই থেকে একবার তুই একবার রিডিং দিয়ে তারপর নিজের মতো বানাই লিখবা। ওকে, এবার অষ্টম অধ্যায় চলে যাই, অলরেডি প্রায় শেষ, আর দুইটা অধ্যায় সম্ভবত আছে। দেখো অষ্টম অধ্যায় থেকে একটা আসতে পারে, সমুদ্র স্রোত। এটা হচ্ছে তোমাদের কাছে কি কঠিন লাগে নাকি সহজ লাগে বলো তো? সমুদ্র স্রোতটা কেমন লাগে? বলো তোমাদের এই অধ্যায়টা কেমন লাগে, কমেন্ট করে জানাও। আচ্ছা কে বলেছে কঠিন? আচ্ছা অয়ন ইসলাম বলছে সহজ। দেখো এটা আসলে ইন্টারেস্টিং আছে, মনে হয় যেন একটু কঠিন কিন্তু আসলে ইন্টারেস্টিং আছে। কারণ হচ্ছে তুমি বিভিন্ন আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বড় বড় সাগরগুলোর মহাসাগরগুলো তুমি কি পড়তেছো, স্রোতগুলো পড়তেছো, অনেক কিন্তু একটা ইনফরমেটিভ অনেক কিছু জানে যাচ্ছ। তুমি যখন ফ্রেন্ডদের সাথে কথা বলবা তখন বলতে পারবা যে এইটা এই মহাসাগর তো এই স্রোত হয় এদিক দিয়ে যাচ্ছে, তখন তোমাকে কিন্তু তোমার জ্ঞানী ভাববে তোমার ফ্রেন্ডরা, ঠিক আছে। তো হচ্ছে যদি আগে তোমরা পড়ে থাকো, যারা হচ্ছে আগে থেকে পড়ে আসছো তাদের বলবো এই অধ্যায়টা রিভিশন দাও। আর যারা সাপোজ হচ্ছে এই অধ্যায়টা আগে পড়ো নাই, কালকে এক্সাম, তারা তাদের বলবো ভুলেও এই অধ্যায় টাচ করো না। তো তাহলে হয় মানে হচ্ছে তুমি হতাশ হয়ে যাবা, কারণ অধ্যায়টা একটু কঠিন বলা যায় কিন্তু আবার মানে একটু টেকনিক ইউজ করলে সহজ হয়ে যাবে। তো তোমাদের যদি আগে পড়া থাকে তাহলে অবশ্যই এই অধ্যায়টা পড়ে যাবা, কারণ এখান থেকে মার্কস একদম লিখলেই পাওয়া যায়। আর যাদের হচ্ছে আগে পড়া নেই তাদের বলবো পড়ো না, কারণ হচ্ছে টাইমটা ওয়েস্ট করার টাইম যে মানে দরকার নেই। আগে যেগুলো পড়া আছে সেগুলো পড়ো, আর এমসিকিউর জন্য বোর্ডগুলো দেখে নিও। ওকে দেখো, যারা অ্যান্সার করবা তাদের জন্য বলতেছি, আহ আগে পড়া থাকলে অ্যান্সার করবা, আর আগে পড়া থাকলে অ্যান্সার করার দরকার নাই, এটা স্কিপ করবা। দেখো সমুদ্র স্রোতের কারণ মাস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার লিখে দেওয়া আসবে ইনশাল্লাহ। দেন হচ্ছে এই যে জোয়ার ভাটা, এটাও অনেক ইম্পর্টেন্ট,
ঠিক আছে। আর হচ্ছে দেখো সমুদ্র স্রোতের কারণের ক্ষেত্রে এই যে আটলান্টিক এবং ভারত মহাসাগর তোমাদের মধ্যে দুইটাই আছে, আটলান্টিক এবং ভারত। তোমরা একটা কাজ করবা, যখন এটা লিখবা, আগে থেকে যারা পড়ে আসছে তাদের জন্য বলতেছি, তারা ম্যাপটা আঁকবা, ম্যাপটা এঁকে তারপর দেখাবা কোন স্রোত কোন দিকে গেছে, তাহলে কিন্তু তোমার ভালো একটা মার্কস পাবা। এরপর হচ্ছে দেখো জোয়ার ভাটার কারণ এবং শ্রেণী বিভাগ, একদম আসেই, বলতে গেলে আসেই। আবার হচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রভাব, অর্থাৎ কারণ প্রভাব, এখানে কি আসছে কারণ প্রভাব, ঠিক আছে। এই যে জলবায়ুর কারণগুলো আসছে। আরটা হচ্ছে প্রভাব আসছে, ঠিক আছে। প্রভাবটা কিসের? বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রভাবটা আসবে বাংলাদেশের দিক থেকে, অর্থাৎ বাংলাদেশে এই জলভাটার প্রভাবটাকে এটা আসবে। আর হচ্ছে কারণ, এখন হচ্ছে দেখো এই যে সমুদ্র স্রোতের কারণগুলো যদি বলি, এখান থেকে এক এমসিকিউ আসে প্লাস সিকিউ আসে, ঠিক আছে। এখান থেকে এমসিকিউ আসে প্লাস সিকিউ আসে। এমসিকিউ যে কোনো একটা অপশন দিয়ে দিল, বাকি তিনটা ভুল অপশন দিল, তখন তোমাকে এটা লিখতে হবে। তো একটু ভালো করে পড়ো। আচ্ছা, এই যে এখানটা নিয়ে এসেছি যে হচ্ছে আটলান্টিক মহাসাগরে হচ্ছে প্রধান স্রোতসমূহ, টাইম যাবে তাই হচ্ছে বোঝাচ্ছি না ডিটেলসে, জাস্ট একটা ম্যাপ নিয়ে আসা। এরপর হচ্ছে এভাবে যদি এঁকে দিতে পারো তাহলে তো খুব ভালো। দেখো এই যে এখান থেকে এই যে ব্রাজিল স্রোতটা দেখো, এই যে ব্রাজিল স্রোতটা ঠিক এইদিকে চলে যাচ্ছে, এটা মনে রাখবা। আবার দেখো এই যে হচ্ছে এই যে বেঙ্গুয়ালা স্রোত হচ্ছে কি এদিকে চলে আসছে, আবার দেখো উপসাগরীয় স্রোত এইদিকে যাচ্ছে, ঠিক আছে, এগুলো যাচ্ছে এদিকে। তুমি যদি মনে রাখো এভাবে ম্যাপ এঁকে এঁকে, তাহলে কিন্তু একদম ইজি লাগতেছে। আচ্ছা, ভারত মহাসাগর ঠিক এভাবে পড়েও। এবার দেখি জোয়ারভাটার কারণগুলো, আগে বলেছি জোয়ারভাটার কারণ এবং প্রভাব পড়বা, কারণগুলা একদম ইম্পর্টেন্ট, সিকিউ প্লাস এমসিকিউ, ঠিক আছে। এই যে সিকিউ প্লাস এমসিকিউ, চাঁদের আকর্ষণ বল, আচ্ছা এখন পড়াচ্ছি না, জাস্ট হচ্ছে এটা দেখাচ্ছি। এগুলা এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট প্লাস সিকিউ জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার প্রকারভেদটা যদি বলা হয়, এই যে মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কাটাল, মরা কাটাল, ঠিক আছে, এগুলা একটু পড়ে পড়ে বুঝে যাবা। আর হচ্ছে ছবি আছে এখানে, প্রত্যেকটা ফিগার আছে, ফিগার গুলো একটু আইকো, পরীক্ষার সময় ফিগার গুলো আইকো, ঠিক আছে। যে ফিগার আমি দু একটা নিয়ে আসছি, এই যে এটা হচ্ছে ভরা কাটাল নিয়ে আসছি, অমাবস্যা ভরা কাটাল আর পূর্ণিমা ভরা কাটাল নিয়ে আসছি, ছবিগুলো আইকো। ছবিগুলো আঁকলে দেখা যাচ্ছে কি তোমার অনেক সময় হচ্ছে ছবি আঁকার সময় টাইম পাচ্ছি না, তখন যদি ছবি এঁকে দেই তখন হচ্ছে আমাকে তাও একটা মার্কস দেয়, কিন্তু লিখলে আসলে ততটা মার্কস পাওয়া যায় না। তুমি যদি ছবি আঁকলা, মনে মনে করলা যে ছবি আঁকছো কিন্তু টাইম নেই, লিখতে পারতেছো না, তোমাকে তাও মার্কস দেবে টিচাররা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখি কি আসছে। কোনো স্থানে মুখ্য জোয়ার শুরু হওয়ার কত সময় পরে সেখানে মুখ্য জোয়ার শুরু হবে। এই যে আমরা জোয়ার শ্রেণী বিভাগ পড়েছিলাম, ঠিক আছে, সেখানেই এই লেখাগুলো আছে, 24 ঘন্টা 52 মিনিট, ঠিক আছে। অর্থাৎ একটা মুখ্য জোয়ার শুরু হওয়ার পরে 24 ঘন্টা 52 মিনিট পর আর একটা মুখ্য জোয়ার হয়ে থাকে। দেখো মুখ্য জোয়ার সংঘটিত হয় কোন পাশে? যে পাশে মানে চাঁদ যে পাশে থাকে। নর্মালি জোয়ারটা হয়ে থাকে চাঁদের আকর্ষণে, ঠিক আছে, চাঁদ এবং সূর্যের আকর্ষণে। তো হচ্ছে চাঁদের আকর্ষণটা বেশি থাকে, চন্দ্র যে পাশে থাকে সেই পাশেই মুখ্য জোয়ারটা হয়ে থাকে। জোয়ার ভাটা সংগঠনের প্রধান কারণ, ওই যে বলেছিলাম চন্দ্র আকর্ষণ, এই মাত্রই বললাম। দেখো সমুদ্র স্রোতের প্রধান কারণ কোনটি? আমি একটু আগে বলেছিলাম যে তোমার এখানে এই কারণ সম্পর্কে পরীক্ষায় আসে। এই যে এখানে বলে দিচ্ছি এমসিকিউ প্লাস সিকিউর জন্য এখান থেকে আসে, যে কোনো একটা অপশন আসবে তোমার, সঠিক অপশন দিবে, বাকিগুলো ভুল অপশন দিয়ে তোমাকে অ্যান্সার দিতে হবে, এটাই আর কি। সমুদ্র স্রোতের প্রধান কারণ বায়ু প্রবাহ, ঠিক আছে। ওকে, একদম লাস্ট অধ্যায়, শেষ প্রায় সাজেশন দেয়া। দেখো দেখো আচ্ছা, বাবলু বলেছে কোন সালের বোর্ড দেখবো ম্যাম এমসিকিউ এর জন্য। দেখো এমসিকিউ এর জন্য আমি বলবো তোমরা হচ্ছে বিগত 5 বছর দেখো, ঠিক আছে। 5 বছর যদি দেখার টাইম না পাও তাহলে 3 বছর দেখো অ্যাটলিস্ট। যেমন হচ্ছে ধরো বিশে তো পরীক্ষা হয় নাই, 21 22 23 দেখবো, অবশ্যই 23 দেখবা, ঠিক আছে, মাস্ট 22 23। দেন হচ্ছে এর আগে একটু দেখো, তাহলে হচ্ছে এমসিকিউ গুলো যদি একটু বোর্ডে দেখো, কারণ সেম রিপিট গুলো করে, তো একটু বেশি, যত বেশি দেখবো তত তোমার কমন পড়ার পসিবিলিটি বেড়ে যাবে, ঠিক আছে। জোয়ার ভাটা থেকে আচ্ছা, তাসমিয়া বলেছো, যে তাসমিয়া লিয়া বলেছো জোয়ার ভাটা থেকে কি একটি থাকবে? হ্যাঁ, একটি থাকার সম্ভাবনা রয়েছে। এখানে ধরো হচ্ছে জোয়ার ভাটা থেকে আসতে পারে যে ক নাম্বারে যদি বলা হয়, দাঁড়াও একটু অধ্যায়টা চলে যাচ্ছি। এই যে এখান থেকে যদি বলা হয় এই পুরো অধ্যায় থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে।
যেমন এখান থেকে আসলো প্রথমে ক নাম্বারে বললো যে হচ্ছে মানে অনুধাবন জ্ঞান মূলকের যে কোনো একটা দিয়ে দিল, যেমন হচ্ছে সমুদ্র স্রোত কাকে বলে বা হচ্ছে সমুদ্র স্রোত কাকে বলে, সাপোজ এটা ধরলাম, এটা একদম ক নাম্বার দিয়ে দিল। খ নাম্বারে দিতে পারে সমুদ্র স্রোতের কারণগুলো ব্যাখ্যা করো, ঠিক আছে, সাপোজ এমন টাইপ দিতে পারে। এরপর যদি বলা হয় থাকে গ নম্বর একটা ম্যাপ দিয়ে দেখাবে যে এই এই মহাসাগর বা আটলান্টিক মহাসাগরের স্রোত ব্যাখ্যা করো। এবং ঘ নাম্বারে দিতে পারে জোয়ার ভাটার প্রভাব দিতে পারে, কারণ দিতে পারে, আবার প্রকারভেদ দিতে পারে, ঠিক আছে, এভাবে দিতে পারে। একজনের বলছে হচ্ছে এই যে জীবন জীবন শেষ করলো ভূগোল। দেখো ভূগোল জীবন জীবন কেন শেষ করবে? ভূগোল তো অনেক ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। ভূগোল হচ্ছে একদম কম পড়লে ভালো মার্কস পাওয়া যায়। আসলে ইন্টারমিডিয়েটের কথা যদি বলি, কম পড়লে ভালো মার্কস পাওয়া যায়। এখানে হচ্ছে তুমি অল্প কয়েকটা লাইন পড়বা, এমসিকিউর জন্য তোমাকে অবশ্যই পড়তে হবে, কারণ তুমি 2টা বছর পড়েছো। একদিনে তো আর পড়া হবে না, 2টা বছর পড়েছো, এমসিকিউর জন্য একটু ভালো করে আস্তে আস্তে পড়েছো। বাট যখন হচ্ছে সিকিউ লিখবা, তখন হচ্ছে ওই বইয়ে যা ফিগার আছে সেই ফিগারটা আঁকবা, কয়েকটা লাইন লিখে দেবা, তোমাকে মার্কস স্যার এমনি দিবে ইনশাল্লাহ। দেখো 10 চ্যাপ্টার কি আসবে? এই যে 10 বলেছো, 10 নাম্বার চ্যাপ্টারটা কম আসে নর্মালি, একদম আসেই না বলতে গেলে। 10 নাম্বার চ্যাপ্টারও ঠিক 8 নম্বর চ্যাপ্টারের মতো তারাই পড়বা যারা আগে পড়ে আসছো। আমি বলবো এটা পড়ার অত ইও নাই, এটা থেকে ম্যাথমেটিক্যাল আসে। যারা একটু ম্যাথটা ভালো পড়ো, মনে করো যে হচ্ছে যে ম্যাথটা ভালো পারি, তারা হচ্ছে এই অধ্যায়টা লিখতে পারবা যদি আসে। আসার সম্ভাবনা খুব কম, এটা মনে রাখো, আসার সম্ভাবনা খুব কম, কিন্তু প্রতিটা থেকে আসার সম্ভাবনা রয়েছে, তাই দিতে পারে। কার এক এক বছর এক একটা মত করে থাকে, যেমন হচ্ছে এই বছর দেখো জিবি ভাবে কমাই দিল হঠাৎ করে এসে, আবার ঠিক এভাবে প্রশ্নের প্যাটার্নটাও করে দিতে পারে। তো হচ্ছে এখান থেকে পড়বা যারা আগে পড়েছো, অঙ্কগুলো পারো ভালো করে, কনফিডেন্ট আছে। দেখো এখানে হচ্ছে মেইন হচ্ছে যারা কনফিডেন্টলি হচ্ছে এই অধ্যায়ের অঙ্কগুলো পারো। কিভাবে বুঝবা? তুমি হচ্ছে একটা গাইড বই নিবা বা হচ্ছে সাজেশন একটা নিয়া টেস্ট পেপার নিয়ে হচ্ছে মেইন হচ্ছে আগের বিগত সালের প্রশ্নগুলো দেখবা। দেখে হচ্ছে ওখানে দেখবা যে হচ্ছে ওখানে যে কোশ্চেনগুলো আসে না, খুবই কম আসছে, বা যা আসছে বা তোমার গাইডে, সেখান থেকে তুমি দেখবা যে কোনটা তুমি পারতেছো আর কোনটা তুমি পারতেছো না। যদি দেখো তুমি সবগুলোই পারতেছো, তাহলে আমি বলবো তুমি অ্যান্সার করো, 100% অ্যান্সার করো যদি সবগুলো পারো। কারণ তাইলে তুমি এখানে 10-এ 10 পাবা, কারণ এটা ম্যাথ থাকে তো, 10-এ 10 দেয়, ম্যাথ থাকলে তো 10,000 দেয়, ব্যাখ্যা লিখলে তো আর 10,000 দেয় না। আর যদি দেখো তুমি পারতেছো না, 50% পারতেছো বা 80% পারতেছো, তাহলে আমি বলবো দেওয়ার দরকার নেই, অন্যগুলো দাও। অন্যগুলো দিলে মার্কস পাবা, এটা হচ্ছে বাদ দিয়ে দাও, কারণ অঙ্ক যদি ভুল করো তখন তো আর মার্কস পাবা না, অন্যগুলো বানাই লিখলেও মার্কস পাবা। আচ্ছা, দেখো এখান থেকে কি হচ্ছে, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে মানচিত্রের স্কেল থেকে এমসিকিউ আসে, ঠিক আছে, এই যে স্কেল আসে এমসিকিউর জন্য মাস্ট ইম্পর্টেন্ট। 3 স্টার বলা যেতে পারে স্কেল অনুসারে, ঠিক আছে। দেন হচ্ছে দেখো এই যে মানচিত্র শ্রেণী বিভাগটা হচ্ছে বৃহৎ মাঝারি স্কেল। এখানে বৃহৎ স্কেলের মান আসে, কোনটা বৃহৎ স্কেল কোনটা ক্ষুদ্র স্কেল বইয়ে ভালো করে দেখে যাবা, ঠিক আছে। তারপর হচ্ছে বিষয়বস্তু এইগুলা, আর হচ্ছে দূরত্ব অবস্থান নির্ণয়ের ম্যাথ দিতে পারে। তো এটা তোমরা স্কিপ করো, 8 আর 10 চাইলে স্কিপ করতে পারো যদি কঠিন লাগে। তো এতটুকুই ছিল। আর হচ্ছে তোমরা হচ্ছে একটু গুছিয়ে লিখবা খাতায়, ভালো করে গুছিয়ে লিখবা, কারণ হচ্ছে কালকে সকালের পরীক্ষা, আজকে রাতে হচ্ছে সুন্দরভাবে যখন পড়তেছো তখন জাস্ট ফিগারগুলো দেখবা। ফিগার অত বইয়ের মতো হতে হবে এমন কোনো কথা নাই, ফিগারগুলো আঁকবা, জাস্ট একটু কোনো মতে হইলেই হইলো, মানে বোঝা গেলেই হইলো, আর কিছুই না। এটা বাংলাদেশের মানচিত্র বোঝা গেলেই হইলো, ঠিক আছে। একটা ইজি টেকনিক শিখিয়ে দিই, আমি যখন প্রথম বাংলাদেশের মানচিত্র আঁকতাম, একদমই পারতাম না, তখন আমি ঠিক এইভাবে বাংলাদেশের মানচিত্র আঁকতাম, তোমরা এইভাবে আঁকতে পারো, জাস্ট এইভাবে। দাঁড়াও, অর্থাৎ এখন ভালোভাবে আঁকতে আঁকতে এখন খারাপভাবে ভুলে গেছি। যারা পারো না তারা ঠিক এভাবে আঁকো, জাস্ট কয় মিনিট লাগবে। যদি দেখো এখন টাইম পাচ্ছ না চেষ্টা করতে, তারা ঠিক এভাবে আঁকো। আর প্রিপারেশন কর দেখুন, আমি যখন আমার লাইফে প্রথম সম্ভবত ক্লাস 9 না 10 আমি মানচিত্র আঁকছিলাম। আমার সমাজে ম্যাম বলেছিল মানচিত্র আঁকতে। দেন হচ্ছে ম্যাম বলেছিল যে কোনো মতো আঁকতে পারলে হবে, ঠিক আমি তো ঠিক এভাবে আঁকছিলাম, ঠিক আছে। এভাবে এঁকো, দেখো এখানে কিন্তু বাংলাদেশের মানচিত্র বোঝা যাচ্ছে। আর ফিগার শেষ, লেখার শেষে তোমরা অবশ্যই এটা এভাবে লিখে দিবা, চিত্র, চিত্র লিখে দিবা কি বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের মানচিত্র বা বাংলাদেশের জলবায়ু ধরলাম, অর্থাৎ তুমি যে ফিগার আঁকবা সেই ফিগারের নিচে চিত্র লিখে দিতেই হবে, কিন্তু নয়তো স্যার কিন্তু মার্কস দিবে না।
আচ্ছা, এমডি আকাশ বলছো যে হচ্ছে আপু কোন চ্যাপ্টার অ্যান্সার করলে ইজি হবে। ওকে, বলে দিচ্ছি। দেখো, এখান থেকে আমি এখন যারা ফাঁকিবাজি করে আসছো এই 2 বছর, তাদের জন্য বলবো তারা কোন কোন আনসার মানে অধ্যায়গুলো আনসার করতে পারো, বানায় ছানায় লিখে ভালো আর মানে মোটামুটি মার্কস পেতে পারো। দেখো, তারা হচ্ছে নর্মালি এই পৃথিবীর গঠনটা একটু পড়ো, বুঝছো? পৃথিবীর গঠনটা ছোট আছে। ওই যে 3টা ভাগ পড়বা, আর হচ্ছে পর্বত এগুলো ছোট আছে, একটু পড়ে ফেলো, ওটা পড়লেই তুমি এটা থেকে অ্যান্সার করতে পারো। ঠিক আছে। আর হচ্ছে এই বায়ুমণ্ডল থেকে দেখো, এই 2টা অধ্যায় হয়ে গেল, কিন্তু বায়ুমণ্ডল থেকে বায়ু দূষণটা দেখো। জলবায়ুর উপাদান নিয়ামক, ওই যেগুলো দেখাইলাম। ওকে, 3টা অধ্যায় হয়ে গেছে তোমার। আর কোনটা দিয়ে দিতে পারো তুমি? এই দুটো ধরো দিবা না, কারণ এই দুটো হচ্ছে একটু কঠিন, সাপোজ যারা একটু ইজি চাচ্ছ। আর একটা হচ্ছে তুমি এখান থেকে এই ভূমির পরিবর্তনটা দেখতে পারো, অর এটা দেখতে পারো। তার কারণ এই দুইটা থেকে যে কোনো একটা 2টা আসতে পারে। ঠিক আছে। অর্থাৎ তুমি যদি প্রথম 5টা পড়ো, এই যে প্রথম 5টা, তাহলেও তুমি ভালো মার্কস পাবা। ঠিক আছে। অর্থাৎ প্রথম 5টা যদি তুমি পড়ো ভালো করে, তাহলে দেখা যাচ্ছে তুমি সেই প্রথম 5টা থেকেও 5টা অ্যান্সার করে ভালো মার্কস পাবা। আর এমসিকিউর জন্য আগেই বলেছি যে আচ্ছা, পলা সদার বলছে আবার এমসিকিউ। দেখো, এমসিকিউর জন্য আগেই বলেছি, এমসিকিউর জন্য এক্স্যাক্টলি সাজেশন দেওয়া কষ্টকর বা তোমাদের জন্য রিস্ক হয়ে যাবে। ঠিক আছে। তোমরা বোর্ডের গুলা ফলো করবা, বোর্ডের গুলা মাস্ট ফলো করবা। এই যে আকাশ বলেছো 8টা ইজি আছে। আচ্ছা, 8টা তো আসলে ইজি আছে, যারা আগে থেকে পড়ে আসছো, আমি তাদের কাউকে বলবো না যে পড়বা না। এটা আগে থেকে যারা পড়ে আসছো তারা অবশ্যই পড়বা। কিন্তু যারা আগে পড়ো না, এখন মনে করতেছে পড়বো, তারা পড়ো না, কারণ তারা হচ্ছে কুলাই পারবা না, মানে হতাশা চলে যাওয়া, বুঝছো? ওটা একটু একটু ভালোই কঠিন আছে, মানে আগে থেকে পড়তে হবে এরকম। তোমাদের আর কোনো কোশ্চেন না থাকলে আমি তাহলে ক্লাসটা এখানে শেষ করে দিব। দেখো, জর্জিয়া হক দিয়ে বলেছে আপু 5 আর 6 স্কিপ করছি। 5 6 স্কিপ করো, হ্যাঁ ভালো, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে তুমি এই ব্যবহারিক মানচিত্র থেকে যদি অ্যান্সার করতে চাও, যদিও আসে না, কম আসে, যদি এসে থাকে তাহলে তুমি কি ম্যাথ পারবা? এটা একটু ভালো করে খেয়াল রাখো নিজেকে আগে, মানে হচ্ছে নিজেকে আগে চেষ্টা করো বা পরীক্ষা করে দেখো যে এখান থেকে যদি ম্যাথ আসে তাহলে তুমি পারো কিনা। এখান থেকে কম প্রশ্ন আসে, যদি আসে তাহলে পারো কিনা, কারণ হচ্ছে এত বড় রিস্ক নেওয়া কিন্তু অনেক আচ্ছা, একজন বলছে আপু প্র্যাকটিক্যালের কিছু বলেন। দেখো, প্র্যাকটিক্যাল হচ্ছে কলেজ ওয়াইজ হয়ে থাকে, এটা হচ্ছে এখানে বলার কিছু নাই, এটা কলেজ ওয়াইজ হয়ে থাকে। আর প্র্যাকটিক্যাল সবাই এ প্লাস দিয়ে দেয়। এত প্র্যাকটিক্যাল নিয়ে পারে এখন না, আপাতত কালকের এক্সামটা দাও। কারণ হচ্ছে প্র্যাকটিক্যালে এ প্লাস সবাইকে দিয়ে দেয়, 25-এ 25 দিয়ে দেয়, 25 20 থেকে একদম 25 দিয়ে দেয়, অর্থাৎ 20 21 22 23 এরকম করে 25 দিয়ে দেয়। আচ্ছা। আচ্ছা, একজন বলেছো, বক্তিউর রহমান বলছে এমসিকিউ অধ্যায় থেকে, এমসিকিউ কোন অধ্যায় থেকে বেশি আসতে পারে? দেখো, এমসিকিউ যদি বলা হয় থাকে এই অধ্যায় থেকে বেশি আসবে, বুঝছো? এই অধ্যায় থেকে বেশি আসে, দেন হচ্ছে এখান থেকে আসে, এই অধ্যায় থেকে বেশি আসে। এখান থেকে এই যে নিয়ামক টিয়ামক আসে 2টা। তারপর যদি বলা হয় থেকে সমুদ্র প্রবাহ থেকে ধরো একটা আসলো, এখান থেকে ধরো একটা বা 2টা আসলো, কিন্তু এটাও ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপর যদি বলা হয় থেকে ভূমির পরিবর্তন থেকেও আসে ভালোই, এটা কোন 3 স্টার বলা যায়। এই এখান থেকেও আসবে, এমসিকিউ তো সবগুলো থেকেই আসবে, কিন্তু ইম্পর্টেন্ট ধরো এগুলা পড়বা। আর হচ্ছে এটা এটা এগুলা বোর্ডের প্রশ্নগুলো দেখো, বোর্ডের প্রশ্নগুলো দেখলে আর মানে তোমার হচ্ছে অধ্যায় ওয়াইজ পড়তে হবে না, বোর্ডের প্রশ্নগুলো দেখলেই হবে। অয়ন ইসলাম বলেছো আপু আপনি অধ্যয়ন কোচিং এ বাংলা নিতেন না? হ্যাঁ আমি নিতাম, কিন্তু তুমি কি ওখানে ক্লাস করতা? আমাকে কিভাবে চিনলা?
রুমানা বলেছো সিকিউ এর জন্য কোন কোন সালের বোর্ড পড়বো। কোন কোন সালের বোর্ড যদি স্পেসিফিক কোনো বোর্ড বলা যাচ্ছে না, কারণ যে কোনো বোর্ড থেকে দিতে পারে। আবার স্পেসিফিক কোনো হচ্ছে সালও বলা যাচ্ছে না, যে কোনো সাল থেকে দিতে পারে। তোমার সবগুলো বোর্ড পড়বা, কারণ দেখা যাচ্ছে কুমিল্লা বোর্ডেরটা এবার বরিশাল বোর্ডে দিয়ে দিল, আবার ঢাকা বোর্ডেরটা আচ্ছা চট্টগ্রামেরটা দিয়ে দিল, অর্থাৎ এভাবেই দিয়ে দিল। তখন হচ্ছে তুমি কি আফসোস করবা, তার থেকে একটু পড়ে ফেলো, আর দেখবা সব একই রকমের কোশ্চেন গুলো আসতেছে। অর্থাৎ একটা পড়লে দেখবা তুমি ওই অধ্যায়ের ভালোই হয়ে যাচ্ছে, আর পড়তে হচ্ছে না। আকাশ বলেছো আপু এখন পর্যন্ত তো কোনো বোর্ডে 10 চ্যাপ্টার পাই না। আমি আগেই বলেছি 10 থেকে আসে না, বাট এবার তো দিতে পারে, তাই না? এখন সারা বছর আসে না তাই বলে কি এবার দিবে না এমন না, কিন্তু না দেওয়ার পসিবিলিটি বেশি। তো হচ্ছে যারা, আমি আগেই বলছি, যারা আগে পড়ে আসছো তারাই পড়বা, যারা পড়ে না তাদের পড়ার কোনো দরকার নেই। আসে না আসলে, অঙ্ক টঙ্ক তো আসে না। অয়ন ইসলাম বলছো আপু আমি আপনার স্টুডেন্ট, কোচিং এ আসলে অনেককে পড়াইছি তো, দেন হচ্ছে মানে নাম তো মনে থাকে না। আমার একটা সমস্যা আছে, আমি মানুষের নাম মনে রাখতে পারি না। প্লাস হচ্ছে তোমার হয়তো সামনাসামনি দেখলে হয়তো মনে রাখবো, মনে রাখতে পারবো। তাও ভালো তুমি আমাকে চিনতে পেরেছো, থ্যাংক ইউ। অন ইসলাম বলেছে আপু আপনার স্টুডেন্ট, আমি আপনার ক্লাস খুব করেছি, খুব ভালো ক্লাস নিতেন, থ্যাংক ইউ, দোয়া করো। আকাশ বলছো আপু টেস্ট পেপারে 10 চ্যাপ্টারে কোনো কোশ্চেন নাই, তাহলে পড়তে হবে না, জাস্ট এমসিকিউর জন্য পড়ো, ঠিক আছে? জাস্ট এমসিকিউর জন্য পড়ো, ওই যে মানচিত্র শ্রেণী বিভাগটা দেখো, এমসিকিউর জন্য হচ্ছে এই যে দেখো, এখান থেকে এমসিকিউর জন্য এই স্কেলটা কিন্তু ইম্পর্টেন্ট, এই স্কেল আগে বলেছি, 3 স্টার। এবার হচ্ছে এই শ্রেণী বিভাগগুলো পড়বা মানচিত্র এমসিকিউর জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানেই ক্লাস শেষ করি, আর তোমরা একটু বেশি বেশি পড়াশোনা করো। আর ভূগোল সেকেন্ড পেপার ক্লাস যদি চাও তাহলে আমি সাজেশন ক্লাস নিয়ে আসবো, যদি তোমরা চাও। আর কারণ আমার নিজের এক্সাম চলতেছে তো, সেখানে আমার অনেক প্রেশার চলে যায়। আমি এখন পর্যন্ত বলতে গেলে সেই এক্সাম সকাল 9টায়, 9টায় আমার এক্সাম ছিল, সেই সকাল 8টার সময় আমি জাস্ট একটা ডিম আর রুটি খেয়ে বের হয়েছি। এখন পর্যন্ত আমি এরপর আর কোনো কিছু মানে জাস্ট টাইমই পাই নাই আসলে, হলে গিয়ে টাইমই পাই না এরকম। তো হচ্ছে তোমরা যদি চাও তাহলে নিব। আর একটু বেশি বেশি পড়ো, যাতে ভালো করে এক্সাম দিতে পারো। আর মনে রাখবা, হতাশ হওয়া যাবে না। সবসময় মানে হচ্ছে নিজেকে পজিটিভ রাখবা, যে আত্মবিশ্বাস রাখবা যে আমি সব পারি ইনশাল্লাহ, এত প্যারা খাওয়ার কিচ্ছু নাই। নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী হবা, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই, এক্সামে সুন্দরভাবে পড়ে যাবা, সুন্দরভাবে একটা ছবি টবি এঁকে দিয়ে আসবা, যা হবে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো, সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।